আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আমাদের জিএসটি ব্যাচের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তোমাদের ফিজিক্সের একটা ক্লাস হয়েছিল, আমি সেকেন্ড পার্ট নিচ্ছি ফিজিক্সের, তোমাদের জীবন ভাই ফার্স্ট পার্ট নিচ্ছে। তো সেকেন্ড পেপারের একটা ক্লাস কিন্তু হয়ে গেছিল, এটাতে তাপগতিবিদ্যা আর ভৌত আলোক বিজ্ঞান দুইটা আমি একসাথে পড়াইছিলাম। আর আজকের ক্লাসে তোমাদের স্থির তড়িৎ আর চল তড়িৎ এই দুইটা আমি একসাথে পড়াবো, ঠিক আছে? আর এরপর আরেকটা ক্লাস নেবো আমি, বাকি যে তিনটা চ্যাপ্টার আছে ওই তিনটা চ্যাপ্টার নিয়ে আরেকটা ক্লাস হবে, ঠিক আছে? তো সেম ভাবে তোমাদের জীবন ভাইও ফার্স্ট পেপারের ক্লাসগুলো আপলোড করে দিবে। বোঝা গেছে? রমজান মাস তো আসলে লাইভ ক্লাস নিয়ে টাইম নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে, যে রাতের বেলা আসলে আমরা হচ্ছে যখন ক্লাস নিতে যাচ্ছি দেখা যাচ্ছে তোমাদেরও আমরা পাচ্ছি না, কারণ তোমার রাতের বেলা ক্লাস করা তো একটু ঝামেলা। তারাবি নামাজ পড়তে পড়তে দেখা যায় 10টা পার হয়ে যায়। তো এই জন্য রেকর্ড ক্লাস দেওয়া, তো এটাও তোমরা পেয়ে যাবা। আচ্ছা চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা পড়াবো স্থির তড়িৎ আর হচ্ছে চল তড়িৎ। তো তোমাদের এর আগেও আমি বলে রাখছি যে এখন তোমাদের পুরো চ্যাপ্টার যে আমি পড়াবো বিষয়টা তো তা না। তোমার জিএসটির জন্য যে যে টপিক ইম্পর্টেন্ট, যেসব ম্যাথ করতে হবে ওইগুলাই আমি দেখাবো, ঠিক আছে? অলরেডি তোমাদের কিন্তু ম্যাথের অনেকগুলো ক্লাসে আমি আপলোড করে দিয়েছি, সম্ভবত তিনটা ক্লাস আপলোড হয়ে গেছে ম্যাথের। অলরেডি তিনটা ক্লাসে আমি হচ্ছে 4টা চ্যাপ্টার অলরেডি কভার করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শুরু করা যাক। আমাদের আজকে প্রথমে আমরা স্থির তড়িৎ দেখবো, এরপরে চল তড়িৎ দেখবো, ঠিক আছে? চলো দেখি কি কি আছে আজকে আমাদের। আচ্ছা, প্রথমে দেখো, স্থির তড়িতের একদম যদি তুমি শুরুতে যাও, একদম শুরুতে তুমি যেটা পাবা সেটা হচ্ছে চার্জ সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, তাই না? কারণ স্থির তড়িৎ নিয়ে যখন তুমি কাজ করবা তখন তোমার কি দরকার? চার্জ না? তাহলে এই জন্য শুরুতে আমরা কি করব, একটু চার্জ নিয়ে আলোচনা করব, তড়িতের মূল ধারণা। তো চার্জ বিষয়টা কি? চার্জ তোমরা আগে দেখে আসছো, চার্জের একক কি ছিল বলো তো? চার্জের একক কিন্তু ছিল হচ্ছে কুলম। চার্জের একক হচ্ছে কুলম, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো এখানে যে যে ইনফরমেশন গুলা নর্মালি লাগে সেগুলো এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো তো। ইলেকট্রনের চার্জ এটা আমরা সবাই জানি, তারপরে আমি লিখে দিছি এক্সাম হলে আসলে যাতে ভুল না হয়, এটা দেওয়ার একটা কারণ আছে, আমি একটু পরে বলতেছি। তো ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কিন্তু সিমিলার, তাই না? জাস্ট ইলেকট্রনটা কি, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হচ্ছে পজিটিভ, তো একটা মনে রাখলেই তোমার কিন্তু দুটাই মনে থাকতেছে। এখন এক মোল ইলেকট্রনের চার্জ 96,500 কুলম, যা 1 ফ্যারাডে নামে পরিচিত। এই বিষয়টা কি, এটা নিয়ে অনেকেই সমস্যা ফিল করো তোমরা। তো এইটা আসলে কি দেখো, এখানে আমি দেখাই দিচ্ছি। এটা একটা ইলেকট্রনের চার্জ কত বলো তো? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম, তাই না? মাইনাস একটা ইলেকট্রনের এইটা চার্জ। এখন আমি তোমাকে যদি বলি এক মোল, এক মোল মানে কি? সেই ছোটবেলা থেকে তুমি পড়ে আসতেছো, সেই কোন ক্লাস থেকে? ক্লাস 8 থেকে। এক মোল মানে কি? এক মোল মানে হচ্ছে, আমি এটা একটু উপরে লিখে দেই, এক মোল মানে কি? এক মোল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বার কত ছিল? 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ইলেকট্রনের জন্য চার্জ যদি এত হয় তাহলে এক মোলের জন্য চার্জ কত হবে? এখন তুমি নিজে বের করে দেখো, তুমি একটু ক্যালকুলেটরতে জাস্ট বের করে দেখো, এটা মনে রাখতে হবে এমন না। এক মোলের তাইলে কত হবে? এক মোলে তুমি বের করতে গেলে একটার এত, তাহলে এইটার সাথে এই যে 1.6 10⁻⁻19 এর সাথে তুমি এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ করে দিবা। এইটা, এটা কি? এটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি। তো এইটা গুণ করলে মোটামুটি এটা আসে হচ্ছে 96,000। এই যে মানটা দেওয়া আছে না 96,500, এইটার মতো আসে 96,500 কুলম, ঠিক আছে? তাহলে তোমার প্রশ্ন ভালো করে পড়ে তারপর আনসার করতে হবে, যে কোশ্চেন কি কি আসতে পারে। ইলেকট্রনের চার্জ কত, তখন তুমি দিবা 1.6 10⁻⁻19 কুলম। বাট যদি বলে এক মোল ইলেকট্রনের চার্জ কত, তখন কিন্তু হবে এটা কত? 96,500 কুলম। এই 96,500 কুলম, এটাকে আরো একটা নামে ডাকা হয়, সে নামটা হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে? 1 ফ্যারাডে মানে তাহলে কত? 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম, ঠিক আছে? চলো এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এইটাকে বলা হয় চার্জের কোয়ান্টাইজেশন। তো এটা বিষয়টা কেমন, আগে তোমাকে আমি ছোট্ট একটা এক্সপ্লেনেশন দেই, তারপরে তুমি এটা ইজিলি বুঝতে পারবা। তো আমি যদি তোমাকে বলি, ধরে নাও এই রুমে কয়জন মানুষ আছে, তো কয়জন থাকতে পারে? একজন থাকতে পারে, দুইজন থাকতে পারে, 5জন থাকতে পারে। তুমি কি বলতে পারবা এখানে 3.3 জন মানুষ আছে বা 5.2 জন মানুষ আছে? দশমিক কি কখনো সম্ভব মানুষের সংখ্যা? না, এটা সম্ভব না।
তো এই যে চার্জের কোয়ান্টাইজেশন বিষয়টা সেম। এটা কেমন? এইটা হচ্ছে একটা জায়গায় কয়টা ইলেকট্রন থাকতে পারে? ইলেকট্রন থাকতে পারে একটা, দুইটা, তিনটা, 10টা, এরকম থাকতে পারে। বাট কোথাও কি এরকম হবে যে কোথাও হচ্ছে 3.4 এত সংখ্যক ইলেকট্রন আছে? এটা কি কখনো পসিবল? এটা পসিবল না। তো এই জন্য যেটা করা হয়, দেখো কোথাও দেখো চার্জ কেমনে থাকবে, যে এখানে হয় এনটা হচ্ছে কতগুলা ইলেকট্রন আছে তার সংখ্যা, আর এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। বুঝা গেছে? তো এখান থেকেও এমসিকিউ আসে, দেখবো একটু পরে আমরা দেখবো। আর এরপরে যেটা লেখা আছে এটা একদমই বাচ্চাদের পড়াশোনা, যে প্লাসে প্লাসে কি হয়? বিকর্ষণ, প্লাসে মাইনাসে আকর্ষণ, আর মাইনাসে মাইনাসেও বিকর্ষণ। ঠিক আছে? আর আরেকটা ইনফরমেশন মনে রাখবা, সেটা হচ্ছে এই যে মহাবিশ্বের মোট চার্জের পরিমাণ ধ্রুব, এটা একটু মনে রাখবা। ঠিক আছে? মহাবিশ্বের মোট চার্জের পরিমাণ হচ্ছে ধ্রুব। চলো সামনের দিকে যাই, দেখা যাক কি কি আছে আর। আচ্ছা, তলমাত্রিক ঘনত্ব। তো তলমাত্রিক ঘনত্ব বিষয়টা হচ্ছে, তোমার যদি এখানে কিসের জন্য দেওয়া আছে, এটা গোলকের জন্য। তো আমি একটু গোলক একটা আঁকাই দেখাই। এটা একটা গোলক, ঠিক আছে? তো একটা গোলক যদি হয়, এখানে তো বৃত্ত হয়ে গেছে, এটা তো আর গোলক হয়নি। তো তুমি এখানে একটু দেখো, এটা ধরুন একটা গোলক, ঠিক আছে? এটা যদি গোলক হয় তাহলে চার্জগুলা কোথায় থাকবে? তো আমরা জানি চার্জগুলা থাকবে হচ্ছে পৃষ্ঠে। এই যে গোলকের পৃষ্ঠ আছে না, এই পৃষ্ঠে থাকবে চার্জগুলো। একটা বল টাইপের কিছু থাকলে তোমাদের ভালো দেখাইতে পারতাম। আচ্ছা নাই, এটাই ধরে নাও আর কি। মনে করো এখানে একটা বল আছে, তো এইটার যে পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠগুলাতেই কি থাকে? চার্জগুলা থাকে। আমি যেহেতু পৃষ্ঠগুলাতে থাকে, আমি তলমাত্রিক ঘনত্ব মানে আসলে কি বুঝবো? তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে যে তোমার একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে, এইটাই হচ্ছে এই যে তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে? যে একক ক্ষেত্রফলে কত, যেমন দেখো এই যে এইটা কোনো একটা গোলক ছিল, এই গোলকের টোটাল চার্জ ছিল কত? টোটাল চার্জ ছিল হচ্ছে কিউ পরিমাণ। তো আমি যদি একক ক্ষেত্রফলে বের করা মানে কি, এটা কিভাবে আসছে? এ ক্ষেত্রফলে চার্জের সংখ্যা কিউ, অতএব একক ক্ষেত্রফলে চার্জের সংখ্যা কত? কিউ বাই এ। এই যে ঐকিক নিয়ম, এ ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কত? কিউ, অতএব একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কিউ বাই এ। এই এটা কেমনে বের করবা তোমরা? গোলকের জন্য পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি? এইটা কিন্তু এই যে 4πr², এটা কিসের জন্য আসছে? গোলকের জন্য। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ হচ্ছে 4πr²। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝে গেছি আমরা। আর এককটা একটু মাথায় রাখবা, উপরে কি আছে? উপরে কিউ, কিউ মানে কি? চার্জ, চার্জের একক কি? কুলম। তাহলে উপরে কুলম, আর নিচে কি দেখো r² আছে, 4π এর তো একক নাই, নিচে হচ্ছে মিটার স্কোয়ার। এই জন্য এটার একক কুলম পার মিটার স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি এইটুকু দেখলেই হবে। চলো দেখি কি আছে। হ্যাঁ, এই যে এখানে একটা কোশ্চেন চলে আসছে সিইউ 24-25-এ। কোশ্চেনটা হচ্ছে, চার্জের কোয়ান্টাইজেশন নিয়ম অনুসারে নিচের কোন চার্জটি কোনো বস্তুতে থাকা সম্ভব? তো এটা কিভাবে আমরা বের করব? তোমাকে আমি একটু আগে বলছিলাম যে কোথাও চার্জ কয়টা থাকতে পারে, মানে সরি ইলেকট্রন কয়টা থাকতে পারে? একটা, দুইটা, 10টা, 20টা, 1000টা, কিন্তু কখনোই তো 3.4 বা 5.2 পরিমাণ ইলেকট্রন থাকবে না। ঠিক আছে? আচ্ছা, যদি না থাকে, দেখো তাহলে তোমার কিভাবে বের করতে হবে? তুমি যে কাজটা করবা, চার্জের কোয়ান্টাইজেশন আমরা কেমনে শিখছি, কিউ ইকুয়ালস টু এন ই। তো তুমি কি করবা, দেখো এখানে এন ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো বলো তো? কিউ বাই ই লিখতে পারবা না? তোমার আসলে কি বের করতে হবে? আমি আসলে এখানে কি করতেছি, এটা কেন বের করতেছি, আমি এই 4টা অপশন টেস্ট করে দেখব যে কোনটা থেকে এন এর মান একটা পূর্ণ সংখ্যা আসে। যেটা দিয়ে এন এর মান একটা পূর্ণ সংখ্যা আসবে সেটাই আবার আনসার হবে। বোঝা গেছে? কারণ কি, যদি কোনো দশমিক আসে তার মানে কি ওটা কি কখনো সম্ভব ওই পরিমাণ চার্জের? ওটা কখনো সম্ভব না। বোঝা গেছে? তাইলে দেখো তোমাদের একটা ছোট্ট ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবো এটা। ইলেকট্রনের চার্জটা কত? 1.6 ইন্টু 10⁻⁻19। এটা ইলেকট্রনের চার্জ না? তো তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, ইলেকট্রন এখানে কত আছে? মোটামুটি 16-র মতো না? 1 আর 6 আছে 16। দেখবা যে 16-র গুণিতক কোন জায়গায় আছে। 16-র গুণিতক কোনগুলা? 16-র গুণিতক হচ্ছে 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64। বোঝা গেছে? এইরকম দেখবা যেটা থাকবে ওইটাই আনসার হবে। কিভাবে হবে একটু দেখো।
কোনটা আছে দেখো তো, 6, 4.9, 3.0, 3.2। এই দেখো তো এটা কি 32-এর মতো না? 16 দুগুণে 32। তাহলে এখানে দিয়ে তারপরে তুমি দেখো এটা হয় নাকি। এটা কেটে গেল, থাকবে কত দেখো, এটাকে ধরে নাও 16, এটা কি 32, তাহলে থাকে কত 2। তার মানে এখানে 2টা ইলেকট্রন আছে। হ্যাঁ, এটা থাকা সম্ভব। তুমি বাকিগুলো একটু ট্রাই করে দেখবা হচ্ছে এইটা আসবে 1 পয়েন্ট সামথিং, এটা আসবে 3 পয়েন্ট সামথিং, এটা আসবে 3 পয়েন্ট সামথিং। তো এইগুলো তো হবে না, দশমিক তো হবে না। ঠিক আছে, তাহলে এইটা হবে আমাদের আনসার। চলো দেখি। হ্যাঁ, এই যে কুলম্বের সূত্র আসছে। হ্যাঁ, এখানে সবকিছুই মোটামুটি স্লাইডে অ্যাড করা হয়েছে। তো কুলম্বের সূত্রে তোমরা হচ্ছে এইটা কোন ক্লাস 19-এও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এখানেও আছে। তো এটা কি ছিল, দুইটা বিন্দু আধান থাকবে। ওই যে একটা গান আছে এটা নিয়ে, এটা হচ্ছে একটা ফানি গান আছে একটা, ওই যে দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, এরকম একটা গান আছে। আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকম একটা গান আছে, দেখবা তোমরা। এই হচ্ছে চার দ্বয়ের গুণফলের সমানুপাতিক আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তো এই দুটো অ্যাড করলে এই যে আমাদের এই সূত্র চলে আসে। এইটা আশা করি তোমাদের এই বয়সে এইটা আর দেখানোর দরকার নেই, তাই না? তো এইটা আমরা ফর্মুলা জানি। তো এই ফর্মুলাতে এখন তোমাদের যেটা শিখতে হবে, বেসিক জিনিস তোমরা আগে শিখে আসছো, এখন যেটা তোমাদের শিখতে হবে সেইটা হচ্ছে এই জায়গাতে তোমরা ছোটবেলায় যেটা শিখে আসছো যে এই পুরাটার মান হচ্ছে 9 × 10⁹। এটা তোমরা ছোটবেলায় শিখে আসছো, জাস্ট 9 × 10⁹ দিলে হয়ে যাইতো। এই মানটা কিন্তু সব জায়গার জন্য প্রযোজ্য না। কোথাকার জন্য প্রযোজ্য? জাস্ট শূন্য মাধ্যমের জন্য এটা প্রযোজ্য। যখন তুমি অন্য মাধ্যমে যাবা তখন এই মান থাকবে না। কেন থাকবে না, এটাই তো এখন প্রশ্ন। থাকবে না কারণ হচ্ছে, এখানে কি লেখা আছে সবকিছু? হ্যাঁ, আচ্ছা, থাকবে না কারণ হচ্ছে এই যে দেখো, আমি একটু আরেকটা পেন নেই। এইখানে দেখো কি আছে নিচে, 4πε∨m। এইটা কি, এই এপসাইলন কি, এইটা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। আচ্ছা, আমি লিখলাম না, মাধ্যমের ভেদনযোগ্যতা। তো এই বিষয়টা কেমন, তুমি যেই মাধ্যমে কাজ করতেছো ওই মাধ্যমে ভেদ করার ক্ষমতাটা কেমন, এপসাইলনটা কি, ওই মাধ্যমের কাজ করার ক্ষমতাটা কেমন, এইটাকে কি বলে, মাধ্যমের ভেদনযোগ্যতা। এখন তুমি শূন্য মাধ্যমে যেরকম যাইতে পারবা, যেরকম বাধা, বাকি মাধ্যমগুলোতে কি সেম পরিমাণে বাধা হবে না? অবশ্যই চেঞ্জ হবে। তুমি যখন পানি নিয়ে কাজ করবা তখন আলাদা হবে, তখন শূন্য মাধ্যম তখন আলাদা হবে, যখন কাঁচ মাধ্যমে যাওয়া তখন আলাদা হবে, তাই না? তো এইটার জন্য এইটাকে এখন এটা লেখা হয়েছে স্ট্যান্ডার্ড আকারে। ঠিক আছে, এটা যে কোনো কিছু হইতে পারে। আর শূন্য মাধ্যমে হইলে সেটাকে বলা হয় কি, শূন্য মাধ্যম হইলে এটাকে বলা হয় এপসাইলন নট। ঠিক আছে, এখন যদি তোমাকে অন্য কোনো মাধ্যমে বের করতে বলে, তুমি কেমনে বের করবা? এইটার জন্য খুব সুন্দর একটা টার্ম আছে, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই বিষয়টা কেমন? এই বিষয়টা হচ্ছে শূন্য মাধ্যমে তুমি জানো শূন্য মাধ্যমে কত, এপসাইলন নট। বাট কোন একটা মাধ্যমে কত এটা তোমার যদি জানতে হয়, তোমার এই মানটা তোমার দরকার। তো নর্মালি প্রশ্নে এই মানটা দেওয়া থাকে না, দেওয়া থাকবে কি, তোমার এই কে দেওয়া থাকবে। কেটা কি, কে হচ্ছে ওই মাধ্যমটা শূন্য মাধ্যম থেকে ভেদনযোগ্যতা তার কত। ঠিক আছে, তার ভেদনযোগ্যতা এই শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ। এই যে এপসাইলন এম ইকুয়ালস টু যেটা লেখা যায়, দেখো এপসাইলন এম ইকুয়ালস টু লেখা যায় কে ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, হ্যাঁ, কে ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, তো এই কেটাকে বলা হয় কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এখানে মোটামুটি সবকিছু দেওয়া আছে। হ্যাঁ দেখো, যদি শূন্য মাধ্যম হয় তখন এই মানটা দেওয়া আছে, আর না হইলে কি হবে তোমাদের তো বলেই দিলাম, যে ওই কে এর মান দেওয়া থাকবে, তখন তোমার এখানে জাস্ট এই কেটা অ্যাড করতে হবে, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। যদিও এইগুলো তোমার খুব, এইগুলো পরীক্ষাতে এগুলো খুব বেশি দরকার হয় না এখানে, তারপরে তোমাদের একটু দেখালাম আমি। তো দেখো কি বলছে এখানে, দুটি চার্জ Q1 এবং Q2 একটি ভ্যাকুয়ামে d দূরত্বে স্থাপন করা হয়েছে।
ডি দূরত্বে আছে দুইটা, তাদের মধ্যে ক্রিয়াশীল বল ধরা যাক এফ, এফ হচ্ছে তাদের ক্রিয়াশীল বল। তো আমি একটু দেখাই, এখানে একটা চার্জ, এখানে একটা ধরে নাও চার্জ, এটা হচ্ছে Q1 চার্জ, এটা হচ্ছে Q2 চার্জ। চার্জ দুইটার মাঝখানে ডিস্টেন্স বলে দিছে হচ্ছে ডি, আর এরা যে আকর্ষণ বা বিকর্ষণ যেই বলই কাজ করুক, বল হচ্ছে, বলের পরিমাণ হচ্ছে এফ। আচ্ছা, যদি ভ্যাকুয়ামের চারপাশে ডাইইলেকট্রিক ধ্রুবকের মান 4 বিশিষ্ট একটি মাধ্যম প্রবর্তন করা হয়, তবে নতুন বলের মান কত হবে? দেখো, খুবই সুন্দর একটা কোশ্চেন। তুমি আগে লেখো তো এই বলের সূত্রটা লেখো, 1/4πε Q1 Q2 নিচে ডি স্কোয়ার। এটা হচ্ছে মেইন ফর্মুলাটা। এখানে যে এই প্রশ্নে যেটা কাজ করা হয়েছে, শূন্যতে তারা ভ্যাকুয়ামে ছিল, ঠিক আছে, শূন্য মাধ্যমে ছিল, শুরুতে শূন্য মাধ্যমে ছিল। তো শুরুতে আমি যদি বলি F1, তখন ছিল এটা এপসাইলন নট। এখন আরেকটা মাধ্যমে আমি বল বের করতে যাচ্ছি, ওই মাধ্যমে কি বলছে, ওই মাধ্যমে এপসাইলন Q1 Q2 বাই ডি স্কোয়ার, ওই মাধ্যমে কি এপসাইলন ধরে নিলাম। তো এইখানে একটা কথা বলছে ডাইইলেকট্রিক ধ্রুবক, যেটা তোমাকে একটু আগে আমি দেখাইছিলাম, যে ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এটা যদি দেওয়া থাকে তাহলে ওই মাধ্যমের এপসাইলন তুমি বের করতে পারবা না, তাহলে তুমি এই এপসাইলন কি বের করতে পারবা না। কেমনে বের করবা, তোমাকে একটু আগে দেখাইছি আমি, তুমি জাস্ট এটা মনে রাখবে, এপসাইলন ইকুয়ালস টু কে ইনটু এপসাইলন নট, ঠিক আছে। তো এই কে এর মান দেওয়া আছে 4, তাহলে তুমি এটাকে কি বলতে পারবা, 4 এপসাইলন নট বলতে পারবা না। তাহলে দেখো, এটাকে আমি এপসাইলনের জায়গায় আমি তাহলে কি লিখতে পারবো, 4 এপসাইলন নট, ঠিক আছে। এখন দেখো তো কি হবে, জাস্ট এই চারটাকে একটু বাইরে নিয়ে আসো, তাহলে কি আসবে 1/4, বাকি যা আছে এগুলাকে একটু লেখো, 1/4πε0 Q1 Q2 নিচে ডি স্কোয়ার। এখন এইটার দিকে একটু নজর দাও তো, সুনজর দাও এটার দিকে, এইটা আর এটা কি দেখতে সেম? দেখো, এটা কি দেখতে সেম? তাহলে তুমি কি বলতে পারবা 1/4 ইন্টু এটার মান কি ছিল, এটার মান হচ্ছে F1। তাহলে যদি আমি 4 গুণ ডাইইলেকট্রিক ধ্রুবকের একটা মাধ্যম নেই, তাহলে আমার বলটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। অবশ্যই কমে যাবে, কারণ কি 4 গুণ করা মানে কি, এটা কি ভেদনযোগ্যতা বলতেছিলাম না আমরা, তাহলে এটা এখন আরো ফোর্সটা কমে যাচ্ছে, ভেদন করতে পারতেছে কম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে F/4। এটা আসছিল জাহাঙ্গীরনগর 22-23-এ। চলো, আচ্ছা, এরপর যেটা আসছে দেখো, প্রাবল্য, তড়িৎ প্রাবল্য। তো প্রাবল্য বিষয়টা কি, প্রাবল্য হচ্ছে কাইন্ড অফ বলের মতোই, তুমি যেভাবে মনে রাখবা এটাও বলের মতোই, কিন্তু বলের ক্ষেত্রে কি ছিল, দুইটা চার্জ ছিল, একটা হচ্ছে Q1 আর একটা ছিল কি Q2 চার্জ। কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে যদি একটা হয় কোনো একটা চার্জের আর আরেকটা 1 কুলম্ব, দেখো চিত্র দেওয়া আছে, আমি তোমাকে দেখাই, যদি দুইটাই হইতো, একটা Q1 আর একটা যদি Q2 হইতো, তাহলে এটাকে আমরা কি বলতাম, এটাকে আমরা বলতাম হচ্ছে F, ঠিক আছে, Q1 আর Q2 এর মধ্যে যে ফোর্সটা। এখন যদি জাস্ট এইরকম হয়, Q2 না হয় এটা Q1ই থাকলো, এটা Q1 থাকলো, আর এইটা যেটা আছে এইটা হইলো 1 কুলম্ব, তাহলে এটাকে আমরা বলবো কি, প্রাবল্য। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটা কিভাবে আসে একটু দেখো, এই যে তাহলে আমি কি বলতে পারবো, এটা দুটার মধ্যে ফোর্সের মান কত, 1/4πε Q1 ইন্টু, এটা কি 1 না, Q1 ইন্টু 1 ডিভাইডেড বাই মাঝখানে ডিসটেন্স ধরে নাও r, r r স্কয়ার, ঠিক আছে। এখন তাহলে এইটার এটার মধ্যে পার্থক্য কি দেখো তো, F ইকুয়ালস টু কি লিখতে পারবো তুমি, 4πε Q1 Q2 নিচে r স্কয়ার। তাহলে পুরাটার দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, এইটার মধ্যে জাস্ট পার্থক্য কোন জায়গায়, যে এখানে একটা Q2 আছে, এখানে একটা, এখানে ওই Q2টা নাই, তাহলে বাকি যেইটুকু আছে এইটুকুকে আমি লিখতে পারবো E, এইটুকুকে আমি E লিখতে পারবো, আর সাথে কি আছে Q2, তাহলে E ইকুয়ালস টু কি লেখা যাবে, Q2টা নিচে চলে আসলে F/Q2, ওইটা এখানে লিখছে দেখো, এই যে F/Q, ঠিক আছে। আর E এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এটা ভালো করে মনে রাখবা, ক্লিয়ার। চলো, আচ্ছা,
হ্যাঁ ওইটা এইগুলো দেখাইছি এখানে দেখো, এই যে এফ ইকুয়ালস টু কিউ এই, যেটা তোমাদের আমি আগের স্লাইডে দেখাই আসছি। ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে একটু তোমার একটা গ্রাফ আমি দেখাই, যদি খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট দেখে রাখো। গ্রাফ দেখা যায় অ্যাডমিশন টেস্টে, গ্রাফগুলা অনেক সময় চলে আসে। তো প্রাবল্যের ফর্মুলাতে কি ছিল? ই ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। তো এখন এই কিউ বাই আর স্কোয়ার জায়গায় যেটা, যদি আমি দূরত্বটা ধীরে ধীরে কমাই বা দূরত্ব ধীরে ধীরে বাড়াই, তাহলে কেমন পরিবর্তন হবে এইটা আমি একটু দেখতে যাচ্ছি। তো তাইলে প্রাবল্যর সাথে দূরত্বের সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো তাই না, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো যেহেতু স্কোয়ার আছে তাহলে অবশ্যই এটা কি বাঁকা হয়ে যাবে। যদি ই সমানুপাতিক 1/r হইতো তাহলে লাইনটা কি হইতো? সোজা হইতো। তো এখন যেহেতু, সরি আমি ভুল বলছি, যদি হ্যাঁ আমি একটু ভুল বলছি এখানে কি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যদি 1/r স্কোয়ার না, তাহলে এটা কি হবে? বর্গমূলের সমানুপাতিক। তাহলে বর্গমূলের যদি সমানুপাতিক হয় তাহলে কেমনে আমরা কাজ করব? দেখো, এই আর এর মানটা যদি তুমি ধীরে ধীরে বাড়াও, তুমি নিজে একটু চিন্তা করে দেখো তো, এটা কি ভাগ হয়ে আসে না? আর এর মান ধীরে ধীরে যত বাড়াবা এর মান তত তত কমতে থাকবে। দেখো এখানে তাই হয়েছে নাকি? দেখো আর এর মান এদিকে আমি যত বাড়াচ্ছি, দেখো এর মান শুরুতে এই পজিশনে যখন ছিল, এর মান ছিল এই জায়গায়, আর এর মান ধীরে ধীরে বাড়তিছে, আর এর মান ধীরে 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 কমে যাচ্ছে। বোঝা গেছে? এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, এইটা তাহলে কিসের জন্য? এটা তো বুঝলাম, এটা এরকম সরে আছে কিসের জন্য? সরে থাকার কারণ হচ্ছে, দেখো এরপরে কি আছে, আচ্ছা ম্যাথ আছে। গোলকের জন্য, গোলকের জন্য দেখো, এটা গোলক, চার্জিত গোলকের জন্য, এটা হচ্ছে চার্জিত গোলক। চার্জিত গোলকের জন্য কি ঘটনা ঘটে? এগুলোতে চারপাশে কি চার্জ থাকে। তো এইটার ভেতরে যদি তোমাকে প্রাবল্য বের করতে বলা হয়, ভেতরে প্রাবল্য 0। গোলকের ভেতরে, এটা খুব সুন্দর মতো মনে রাখবা, এটা পরীক্ষাতে কিন্তু আসে। গোলকের ভেতরে প্রাবল্য 0। প্রাবল্য ইকুয়ালস টু 0, ঠিক আছে? গোলকের ভেতরে প্রাবল্য 0। এই জন্য দেখো, এই যে গোলকের ভেতরে এই এর কোনো কাজই নাই, শুরুই হয়েছে গোলকের ব্যাসার্ধের পর থেকে। এই যে ব্যাসার্ধের পর থেকে এটা শুরু হয়ে গেছে। বোঝা গেছে? এই জন্য এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য। তো যদি তোমার শুধু বলে বিন্দু চার্জের জন্য, তাহলে তোমার গ্রাফটা হবে এমন। যদি বলে চার্জিত গোলকের জন্য, তাহলে কিন্তু গ্রাফটা হবে এমন। বোঝা গেছে? চলো সামনের দিকে যাই। দেখালাম এটা কি বলছে, এটা জিএসটি বাইস এসে আসছিল। আচ্ছা, 40 × 10⁻20 কুলম্ব চার্জ যুক্ত একটি বস্তু। আচ্ছা, তোমাদের একটু পরে আমি দেখাবো যে প্রাবল্যের এইটাও একটা একক হইতে পারে, একটু পরে আমি সেটা দেখাবো। মানে সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে বস্তুর ভর কত? খুবই সুন্দর একটা কোশ্চেন। দেখো এটাতে কি বলছে, হ্যাঁ এই অবস্থায় সে আছে। এটা চার্জের মান কত? চার্জ হচ্ছে 40 × 10⁻20 কুলম্ব। আর এটা হচ্ছে চার্জের মান, কিউ এর মান, কিউ ইকুয়ালস টু, আর এটার ই এর মান হচ্ছে দেওয়া আছে 4.9 10⁴ ভোল্ট পার মিটার। ঠিক আছে? আর ভর কত দেওয়া আছে? ভর দেওয়া আছে হচ্ছে, আচ্ছা ভরটা বের করতে হবে। এখন দেখো এটাতে কি কি কাজ হচ্ছে। তো এইখানে যে কাজটা হচ্ছে, দেখো এটাকে কি বলছে, হ্যাঁ তো এটা ঝুলন্ত অবস্থায় আছে। তো এইটাকে যদি আমি স্থির অবস্থায় রাখতে চাই কি হবে? তো এইখানে যে ঘটনাটা হচ্ছে, এমজি কাজ করতেছে নিচের দিকে সোজা, এমজি সোজা নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে? আর এই যে এখান থেকে তুমি কি পাবা? ই আর কিউ দেওয়া আছে, ই আর কিউ দেওয়া আছে না? তো তোমাদের একটু আগে আমি দেখাইছি এফ ইকুয়ালস টু কিউ ই, দেখাই আসি, তাহলে বিশ্বাস হবে না তোমাদের। এই যে এফ ইকুয়ালস টু ই কিউ, এটা দেখাইছিলাম না একটু আগে? তো এইটাতে তুমি কি বের করতে পারবা বলো তো? বলের মানটা বের করতে পারবা না? এখন এইটা
একটা বল কাজ করতেছে আর আরেকটা বল কাজ করতেছে কি এখানে mg। তো বস্তুটা যদি স্থির অবস্থায় থাকতে চায়, যদি ঝুলন্ত অবস্থায় স্থির থাকতে চায়, তাহলে কি এই mg বল আর এই যে f বল দুটা কি সমান হইতে হবে না? নাহলে কি থাকবে না। যেহেতু সাম্য অবস্থায় থাকতে যাচ্ছে, তার মানে কি করতে হবে, এখানে mg আর QE সমান হইতে হবে। বোঝা গেছে? এখান থেকে তাহলে তুমি কি বের করতে পারবা দেখো তো, এখন m বের করতে পারবা কিভাবে, QE নিচে g, মান বসাও। q এর মান কত, 40 10⁻⁻20। জি আচ্ছা, আর এটার মান হচ্ছে 4.9 ইন্টু 10⁻4, নিচে 9.8। তো এইটা এখন হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের পারা উচিত তোমাদের। ও আচ্ছা, তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু সবকিছু দেওয়া আছে, তোমরা হচ্ছে একটা পুরো প্লেলিস্ট পাবা, ফিজিক্সের সবগুলো চ্যাপ্টার হ্যান্ড ক্যালকুলেশন এখানে দেওয়া আছে। যাই হোক, দেখো এখন এই জায়গায় দেখো, যদি কাটাকাটি তুমি করো, এটা আমরা সবাই জানি না, 4.9 কে দিয়ে যদি 9.8 কে ভাগ করি তাহলে কত আসে, এটা 2 আসে, এটা আমাদের সবার জানা। তো 2 দিয়ে 40 কে কাটো, তাই কত, 20। তাহলে এখানে রাখলো 20। এখন আমার দেখতে হবে পাওয়ার গুলা, 10⁻⁻20 আর 10⁻4, তাহলে কি গুণ অবস্থায় আছে, দুটা কি করব, পাওয়ার যোগ করে দিব। তাহলে -20 আর 4 এই দুটো যোগ করলে কত হয়, 10⁻⁻16 এত কেজি আছে। দেখো হ্যাঁ, এই যে এটা কিন্তু আসছিল জিএসটি তে, ঠিক আছে। চলো আরেকটা প্রশ্ন আসছে আমাদের, দেখো হ্যাঁ, এইটা তোমাদের HW, এটা আমি তোমাদের পড়াই ফেলছি, এইটা তোমাদের থাকবে, এটা কমেন্টে তোমরা বলবা, ঠিক আছে। আমি কমেন্ট চেক করে দেখব, কমেন্টে আনসার বলবা। ঠিক আছে, এইটা এই ভিডিও যখন আপলোড হয়ে যাবে, এরপর তোমরা তো দেখবা, যখন দেখবা তখন এটা কমেন্টে এটার আনসারটা একটু বলে দিবা, ঠিক আছে। পারলে একটু ব্যাখ্যা সহ বলে দিবা, আমি দেখতে চাচ্ছি কারা কারা এটা পারে, ঠিক আছে। আচ্ছা চলো, হ্যাঁ এরপরে আসছে দেখো তড়িৎ বিভব। ঘেমে যাচ্ছে, আমাদের এসি নষ্ট হয়ে গেছে তো ঘেমে যাচ্ছে মেলা। আচ্ছা বিভব, তো বিভবটা কি, বিভব তুমি মনে রাখার জন্য যে কাজটা তুমি করতে পারবা, বিভব হচ্ছে সংখ্যাটা এমন ছিল যে অসীম থেকে কোনো একটা বস্তুকে, ধরো এইটা একটা চার্জিত গোলক, ঠিক আছে, এখানে একটা চার্জ আছে, অসীম থেকে একদম অসীম থেকে একটা 1 কুলম্বের চার্জকে এইটার ক্ষেত্রের ভেতরে আনতে, এটা কি একটা তড়িৎ ক্ষেত্র আছে না, তার ভেতরে আনতে আমার একটা কাজ করতে হবে, এই কাজের মানটাই হচ্ছে বিভব, ঠিক আছে। তাহলে অসীম থেকে 1 কুলম্বের একটা চার্জকে এই গোলকের তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যতটুকু কাজ করতে হয় সেটাকে বলা হয় কি, তড়িৎ বিভব। এটা সংজ্ঞা তোমরা বইও পাবা, সেম আমি যেভাবে বললাম। তো তাহলে দেখো এখানে যেটা করছে, দেখো কিভাবে করছে, যে আমি শুরুতে নিয়ে আসছি কি, কিউ পরিমাণ একটা চার্জকে নিয়ে আসছি, কিউ পরিমাণ চার্জকে আনতে কৃত কাজ হচ্ছে ডাব্লু। তাহলে 1 কুলম্ব চার্জকে আনতে কৃত কাজ কত, W/Q। এই W/Q কে বলা হয় তড়িৎ বিভব, ঠিক আছে। তাহলে বিভবটা কি কাজের মতো না, হ্যাঁ, এই যেটা চিত্র সহকারেও দেখানো হয়েছে। বিভবের সংজ্ঞা সূত্রটা একটু দেখো, এটা ইন্টিগ্রেশন করে নিয়ে আসা যায়, তো এখন তো সূত্র প্রমাণের সুযোগ নাই, কিন্তু মনে রাখতে হবে যে সেটা হচ্ছে প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু এখানে ছিল r², আর বিভবের ক্ষেত্রে এখানে কিন্তু r। এটা খুব সুন্দর মতো মাথায় রাখবা, নাহলে এটা কিন্তু পরীক্ষায় ভুল হয়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখতে হবে, অনেকগুলো কথা মাথায় রাখতে হবে। পজিটিভ চার্জের জন্য বিভব হয় পজিটিভ, তো আমি তোমাদের যেটা বলবো এখানে লেখা আছে নেগেটিভ চার্জের জন্য হচ্ছে নেগেটিভ। আমি যে কাজটা তোমাদের বলবো, যে তুমি এই যে ফর্মুলা তো বসাবা, তাই না, 4πε/Q/r। তো এইটা এই যে চার্জ চিহ্ন সহ বসাবা, তাইলে তুমি বুঝতে পারবা বিভব পজিটিভ না নেগেটিভ। চার্জ চিহ্ন সহ বসাবা, তাইলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। চলো সামনের দিকে যাই। আর এককে যে জুল পার কুলম, আরেকটা হচ্ছে ভোল্ট। হ্যাঁ এই যে এটা আসছিল জিএসটি 22-23-এ, দেখো এত বড় একটা ম্যাথ আসছিল। কি বলছে, এই চিত্রে কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, তোমরা কি ফোনে দেখতে পারবা, হ্যাঁ বোঝা যাচ্ছে, চিত্র ভালো মতো বোঝা যাচ্ছে। তো এই চিত্রের
পাশের চিত্রে প্লাস কিউ বিন্দুগুলো চার্জের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর বিভব কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তো এইটা কিসের সৃজনশীলে ঘ নাম্বারের কোশ্চেন, যে এই বিন্দুতে প্রাবল্য আর হচ্ছে বিভব বের করতে হবে। তো তোমাদের শর্টকাটে একটু আমি দেখাই। শর্টকাটটা কি, এইখানে দেখো বলছে কি ত্রিভুজটা আমি একটু আঁকাই, না হলে শান্তি পাচ্ছি না। আমি একটু ত্রিভুজটা আঁকাই, কি দিয়ে আঁকাবো এটা আঁকাই। হ্যাঁ, আচ্ছা তোমাকে বলে দিচ্ছে যে এই দৈর্ঘ্যগুলো এল, তো দৈর্ঘ্যগুলো এল বলে দিলে এটা কি একটা সমবাহু ত্রিভুজ না? সমবাহু যদি ত্রিভুজ হয়, একটা সমবাহু যদি ত্রিভুজ হয়, তাহলে তুমি আমাকে বলো তো এই যে এই দূরত্ব, এটাকে আর বলছে না, এই দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্ব, এই তিনটা কি সেম হবে? তিনটা সেম হবে অবশ্যই। তিনটা যদি সেম হয় আর এইদিকে কি চার্জগুলো সমান আছে না, তো এখানে এই ঘটনাটা হবে, একটু ঠান্ডা মাথায় শুনবা, এটা কনসেপচুয়াল কোশ্চেন, তোমার ম্যাথ করতে হবে না, এখানে কনসেপ্ট দিয়েই এটা হয়ে যাবে। কিভাবে হবে দেখো, যে এই পয়েন্টে আমি যদি একটা 1 কুলম্বের চার্জ রাখি, এখানে যদি একটা 1 কুলম্বের চার্জ রাখি, কি হবে? এইটা এই প্লাস কিউ এটাকে এদিকে ঠেলবে, তাই না? তো আমি এখানে আঁকাচ্ছি, এইদিকে ঠেলবে, এটা এফ বলে, ঠিক আছে? প্রাবল্য যেহেতু ই দিয়েই দেখাই, ই, এটার জন্য প্রাবল্য এই দিক বরাবর, এইটার জন্য প্রাবল্য কোন দিক বরাবর? ঠিক এই দিক বরাবর হবে, তাই না? এই যে এটার জন্য প্রাবল্য দুটাই পজিটিভ, এটার জন্য প্রাবল্য কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। প্রত্যেকটার মান কিন্তু সেম হবে। কেন সেম হবে? কারণ দূরত্ব সমান, চার্জের মানও সমান। এখন তোমরা ভেক্টরের কথা চিন্তা করো, তাইলে মনে করতে পারবে এটার মান কত হবে। এইগুলোর মান কত বলো তো? একটা সমবাহু যদি ত্রিভুজ হয়, তাহলে এই তিনটা মান কি সমান, অ্যাঙ্গেল সমান, তাহলে সবগুলো কি 120 ডিগ্রি কোণে না? এইরকম যদি তিনটা থাকে, তিনটা 120 ডিগ্রি কোণে থাকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাম্যাবস্থা। এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা যদি হয় তাহলে এখানে কি হবে? টোটাল এখানে ভেক্টর সাম করতে হবে, মানে ভেক্টরের যোগ করতে হবে। যোগ করে আমরা কত পাবো? মান পাবো হচ্ছে 0। কিভাবে পাইলাম বোঝা গেছে? এইটা তুমি তোমার মতো করে চিন্তা করো। ধরে নাও তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, এখন তোমার তিনটা ফ্রেন্ড, এখানে একজন 120 ডিগ্রি কোণে, এখানে একজন, আরেকজন আবার এটার সাথে 120 ডিগ্রি করে পেছনে, তিনজন আছে। তোমরা ট্রাই করে দেখবা, তোমার তিনজন ফ্রেন্ড তিন দিক থেকে তোমাকে হয় টানতেছে বা ঠেলতেছে, দেখবা তুমি কিন্তু যদি সমান বলে টানতে পারে, তাহলে তুমি যে জায়গায় ছিলে ওই জায়গাতেই থাকবা। কারণ কি, এখানে নেট ফোর্স হয়ে যাচ্ছে 0, লব্ধির কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রেও সেম ঘটনা হয়েছে। বোঝা গেছে? তাহলে একটা আমরা পাইলাম, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হবে। তো প্রাবল্য দেখো তো এই একটাতেই আছে, তাহলে আনসার আমি পেয়ে গেছি। বিভব আমি বের করে দেখাচ্ছি, কিন্তু একটা করে তুমি আনসার পেয়ে যাবা। বোঝা গেছে? সেইভাবেই কোশ্চেনটা করা। যারা এটা কনসেপ্টটা জানে, জাস্ট তারা দেখে এটা আনসার দিয়ে চলে আসবে, এটা ম্যাথ করার কিছু নাই। তারপরে আমি বিভবটা তোমাকে বের করে দিচ্ছি, এখানে বিভবটা তোমাদের বের করে দিচ্ছি। ওয়েট, হ্যাঁ এখন বিভবটা আমি বের করবো। তো বিভব যদি আমি বের করতে যাই, কি করব দেখো, এইটার জন্য বিভব কত, এইটার জন্য কত, এটার জন্য কত, তো তিনটার জন্য বিভব সেম। তবে একটার জন্য আগে দেখাই, মনে করো এইটার জন্য V1, এটার জন্য V1 বিভব, ঠিক আছে? তো এটার জন্য যদি বিভব বের করতে চাই, কি করতে হবে তোমার? 1/4 পাই এপসাইলন কিউ বাই আর। তাহলে এখন দেখো এইটার জন্য যদি V1 হয়, এটার জন্য ধরলাম V2, এটার জন্য ধরলাম V3, তিনটা দেখো দূরত্বও সেম, চার্জের মানও সেম, তাহলে তিনটার জন্য কি সেম হবে? তাহলে এখানে V1, V2, V3 সেম হবে। তাহলে টোটাল V কি হবে? V1 প্লাস V2 প্লাস V3। তাহলে তিনটা যদি সেম, তাহলে কি লিখতে পারবো? 3V1। এটাকে আমি কিভাবে লিখছি? এখানে লিখছি, এটা দেখো 1/4 পাই এপসাইলন 3Q বাই আর। ঠিক আছে? কিভাবে আসছে বোঝা গেছে? দুটাই আমি বের করে দেখালাম। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। বোঝা গেছে? আচ্ছা চলো, সেটা কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল 24-25-এ। একটি বিন্দু আধান থেকে 20 সেন্টিমিটার দূরে বিভবের মান এত, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত? খুব সুন্দর একটা কোশ্চেন। এইটা হচ্ছে কোথাকার কোশ্চেন? এইটা হচ্ছে এই যে প্রাবল্য আর বিভব, এই দুটার মধ্যে সম্পর্ক তৈরিকারী একটা। একটু আগে তোমরা দেখছিলা একটা জায়গায় প্রাবল্যের একক লেখা ছিল ভোল্ট পার মিটার। তো এইটা কিভাবে আসলো? ভোল্ট আর মিটার একসাথে কিভাবে আসলো? ঠিক আছে, এটা একটু দেখতে হবে তোমাদের। দেখো,
তুমি ই কি পাইছিলা? ই পাইছিলা 1/4πε Q/r²। আর ভি কি পাইছিলা? 1/4πε Q/r। তাহলে এইটাকে যদি আমি এভাবে বানাই, দেখো তো কি আসবে? 1/4πε Q/r ইন্টু 1/r আমি লিখতে পারবো। এটা আর স্কোয়ারকে ভাঙালাম, দুইটা আর লিখলাম। এখন এই জিনিসটা কি এটার মতো না? তাহলে আমি কি লিখতে পারবো? এটাকে v/r। তাহলে তুমি এখান থেকে করতে পারবা E = v/r, যেখানে v এর একক কি ভোল্ট, আর এর একক কি মিটার। এই জন্য প্রাবল্যের আরো একটা একক হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, এইটা একটু লিখে রাখবা। প্রাবল্যের একক, প্রাবল্যের আরো একটি একক হচ্ছে ভোল্ট পার মিটার। ঠিক আছে, এখন আমরা এই প্রশ্নে আসি। এখন তোমার কিসের কিসের মান দেওয়া আছে? দেখো, এই বিন্দু আধানের মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। তাহলে তুমি কি বের করতে পারবে না? বের করো। তাহলে দেওয়া আছে হচ্ছে 50 ভোল্ট, আর এটা কত দেওয়া আছে? 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার, এটাকে মিটার করতে গেলে কি করতে হবে? 20/100, তাই না? তাহলে 100টা কি হবে? 50, নিচে 20 থাকলো, এই 100টা উপরে চলে যাবে, গেল এই 100। তাহলে 0 0 কাটা, 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত? 5। তাহলে 5 গুণ করলে 25/250 ভোল্ট পার মিটার। বোঝা গেছে? এই রিলেশনটা একটু মনে রাখতে হবে, তাহলেই এটা ইজিলি করতে পারবা। আচ্ছা, তো তড়িৎ দ্বিমেরু নিয়ে তোমরা অনেকেই প্যারা খাও, যে এটা নিয়ে এর আগেও আমি দেখছি, যখন তোমাদের যে ভার্সিটি ক্লাসগুলো করাইছি, ডিইউ বা হচ্ছে বাকি ভার্সিটিগুলো ক্লাস করাইছিলাম, তখন দেখছিলাম সবাই এইটা নিয়ে টেনশনে থাকে। কিন্তু এটা একটু ঠান্ডা মাথা, তোমরা একটু মনে রাখবা যে এইটা থেকে কিন্তু আহামরি প্রশ্ন হয় না। তুমি দেখবা, তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক খুলে দেখবা, কারণ এই তড়িৎ দ্বিমেরু নিয়ে তোমাদের হচ্ছে এইগুলো তো একদমই বেসিক, যেটা সেটা আমি এখানে অ্যাড করছি। বাকিগুলা সূত্রগুলো যে এত বড় যে ওইগুলো ক্যালকুলেটর ছাড়া আসলে পারা টাফ। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে তড়িৎ দ্বিমেরু থেকে প্রশ্ন নর্মালি ভার্সিটিতে আসে না, কারণ এখানে তো তোমার ক্যালকুলেটর নাই। তাও আমরা ছোট্ট করে একটু দেখি যেগুলো আমাদের বেসিক দরকার। সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু কখন তৈরি হয়? যখন সমপরিমাণ, এখানে একটা পজিটিভ চার্জ থাকে আর এখানে একটা নেগেটিভ চার্জ থাকে, সমপরিমাণ। ঠিক আছে, খুব কাছাকাছি দূরত্বে সমপরিমাণের একটা পজিটিভ একটা নেগেটিভ। তো মাঝখানের দূরত্বটাকে আমরা কত ধরতেছি? 2l। মাঝখানের দূরত্বকে ধরতেছি কত? 2l। এখন 2l যদি হয়, তাহলে এই দ্বিমেরুর ভ্রামকটা কত? দ্বিমেরুর কি ভ্রামক? ভ্রামকটা কি? ভ্রামক হচ্ছে পি। পি কেমনে বের করতে হয়? এই যে যেই চার্জ এদের মধ্যে আছে, কত চার্জ আছে? একটাতে প্লাস কিউ আর একটাতে মাইনাস কিউ। তো একটা চার্জ নিলেই হবে, জাস্ট কিউ নিলেই হবে। কিউ সাথে মাঝখানের দূরত্ব, মাঝখানের দূরত্বটাকে আমরা ধরছি কিন্তু 2l। এটা কিন্তু সূত্রের 2 না, মাঝখানের দূরত্বই হচ্ছে 2l। ঠিক আছে, তো তাহলে কি আসলো? পি ইকুয়ালস টু, তোমার মনে রাখতে হবে শুধু কিউ ইন্টু 2l। ঠিক আছে, আচ্ছা, এটাই জাস্ট এখানে দেখানো আছে। আর এই যে দিকটা একটু রেখে রাখবা, যে পি এর দিক হচ্ছে নেগেটিভ থেকে, মানে পি এর দিক নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এটা পি এর দিক। ঠিক আছে, আচ্ছা, আর কিছু নাই। আর এককটা দেখো, এটার একক কি? কুলম। এটার একক হচ্ছে কুলম, এটার একক কুলম, আর এটার একক তো হচ্ছে মিটার। তাই পুরাটার একক হচ্ছে, পি এর একক হচ্ছে কুলম মিটার। হ্যাঁ, ধারক, এই ধারক থেকে প্রশ্ন মেইনলি আসে। ঠিক আছে, দ্বিমেরু থেকে তেমন একটা প্রশ্ন আসে না, বাট ধারক থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখবা তোমরা, এখন এই প্রশ্ন আসবে, দেখবা। ধারক বিষয়টা কেমন? এই যে ধারক নিয়ে তোমাদের এর আগের ক্লাসগুলোতেও যথেষ্ট আমি আলোচনা করছি, আজকেও করব, সমস্যা নাই। দেখো ধারকে কি হয়, দেখো এটা আমরা কি ধরছি? একটা সমান্তরাল পাত ধারক। এখানে নিচে আমরা একটা সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারক নিলে কি হবে? এইখানে একটা দেখো পাত আছে, পাত মানে এরকম একটা হচ্ছে, এইটাতে দেখাই, পাত মানে এরকম, এগুলো বড় বড়, মানে ছোট ছোট, এরকম দুইটা দেখো, সমান না দুইটা? এরকম দুইটা কাছাকাছি আমি রাখছি, এই যে এই দিক থেকে বাঁকা করে দেখো, এরকম দুইটা কাছাকাছি রাখছি আমি। তো যদি কাছাকাছি রাখি কি হবে? দেখো একটাতে পজিটিভ চার্জ দিছি, একটাতে নেগেটিভ চার্জ দিছি। এই যে দেখো, যা চার্জ ধরে রাখতে পারে তাই ধারক। তাহলে এরা কি করতে পারে? চার্জ ধরে রাখতে পারে। আচ্ছা, ধারকের দুই পাতে যদি কিউ পরিমাণ বিপরীত চার্জ প্রদান করা হয়,
পাথদ্বয়ের বিভব পার্থক্য তখন হয় এই যে, দেখো ভালো করে এটা শুনে রাখবা, যদি আমি দুই প্রান্তেই কিউ পরিমাণ বিপরীত চার্জ দেই, মানে একটাতে পজিটিভ আর একটাতে নেগেটিভ দেই, আর যদি যে ভোল্টেজটা আছে বিভব পার্থক্যটা আছে ওটাকে আমি যদি ধরি ভি, তাহলে এই ধারকের ধারকত্ব কত হবে, সি ইকুয়ালস টু আসবে কিউ বাই ভি। এটা মাথায় রাখতে হবে, একটু পরে কাজে লাগবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আর সমান্তরাল পাত ধারকের জন্য এই যে এইটা একটু মনে রাখবা, এখন আর বের করে দেখাচ্ছি না, এ এপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। এখানে কোনটা কি, এ হচ্ছে ক্ষেত্রফল, এপসাইলন নটটা কি, এপসাইলন নটটা হচ্ছে এই যে একটু আগে তোমাদের দেখাইছিলাম শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, এটার মান তখন আমি বলে দেইনি, বাট বলে দেওয়ার উচিত ছিল। আচ্ছা, যখন বলে দেইনি সমস্যা নেই, এখন তো বলে দিতে পারবো। এই যে এখন মানটা ভালো করে দেখো, 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার নিউটন, সরি পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা একক সহ মানটা মনে রাখবা। এটাও হয়েছে, এটা সম্ভবত কৃষিতে বা কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এইটা আসছিল, এটাও আসছে যে এটার হচ্ছে মান কত, ঠিক আছে। আচ্ছা, আর ডি তো হচ্ছে পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চলো দেখি কি কি আছে, স্কিপ হয়ে গেল একটা, হ্যাঁ এই যে এই যে হ্যাঁ দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এই যে, আচ্ছা এইগুলো তোমাদের দেখাই আসছে আমি, এই যে এটা তো দেখাই আসছি তোমাদের, এই দুটার মধ্যে রিলেশনটা আমি দেখাই আসছি, তো সেইখান থেকে আমরা এই যে দেখো এই যে এই রিলেশনটা নিয়ে আসতে পারি। এইগুলো জাস্ট একটু শুধু দেখে রাখো তোমরা, এইগুলো এত ইম্পর্টেন্ট না, মানে এখানে যা আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট ওইটা আমি দেখাই দিচ্ছি। যে চার্জ ঘনত্ব বের করে, এটাও তোমাদের একদম ক্লাসের শুরুতে আমি দেখাইছি চার্জ ঘনত্ব কিভাবে বের করতে হয়, যে চার্জের মোট চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। তোমাদের যেটা যেটা দরকার সেটা হচ্ছে এই যে ধারকত্ব, এটা দেখাইলাম একটু আগে, এটা দরকার। আরেকটা দরকার, সেটা হচ্ছে সঞ্চিত বিভব শক্তি হাফ সিভি স্কোয়ার, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখনই তোমরা দেখবা হাফ সিভি স্কোয়ার, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বাকিগুলো একটু মোটামুটি দেখে রাখবা, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো এই জন্য আলোচনাও করতেছি না আমি। দেখি কি আছে, চলো। এটা জিএসটিতেই আসছিল, কি আসছে, 2 মাইক্রোফ্যারাডের ধারকত্বের একটি বর্তনী 2000 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগের পর ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত। তো ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ ইউ ইকুয়ালস টু, তুমি কি পরে আসছে একটু আগে, হাফ সি ভি স্কোয়ার। কনফিউশন থাকলে এই যে দেখে নাও, একটু আগে দাগে দিলাম আমি। আচ্ছা, তো তাইলে তুমি মানগুলা বসাও, তাইলে হয়ে যাবে হাফ সির মান কত, 2 মাইক্রোফ্যারাডে। মাইক্রো মানে কি, মাইক্রো মানে কিন্তু 10⁻⁻6 মাইক্রো ফ্যারাডে, আর এটা হচ্ছে 2000 স্কোয়ার। এই ক্যালকুলেশনটা কি আমাকে করে দিতে পারবা বলো, এই ক্যালকুলেশন কি করতে পারবা? যারা হ্যান্ড ক্যালকুলেশন সিরিজটা দেখছো তাদের কাছে এটা ইজি, কিভাবে করবা দেখো, যারা দেখোনি তাদের জন্য একটু ছোট করে দিই। এই টু কাটো, তুমি থাকবে কত, 10⁻⁻6 থাকলো, সমস্যা নাই। এইটা তুমি স্কোয়ার কিভাবে করবা দেখো, এখানে কত আছে, যদি এরকম অনেকগুলো শূন্য থাকে তাহলে তোমার জন্য স্কোয়ার করা খুবই সহজ। কিভাবে সহজ, এটা দুইটা উপায় করতে পারো। এইটাকে আমি কিভাবে লিখতে পারি, 2 ইন্টু 10 কিউব, এভাবে লিখতে পারবো না? এটাকে 2 ইন্টু 10 কিউব লেখা যাবে না? যদি তুমি লিখতে পারো, এরপরে তুমি কি করবা, স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার দাও কত, 4, 10 কিউবের উপরে স্কোয়ার দাও। তোমাদের মনে থাকার কথা, তোমরা এইভাবে পড়ে আসছিলা যে এক্স এর পাওয়ার এ, তার পাওয়ার যদি এরকম বি হয়, তুমি এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এ বি। পড়ছিলে না যে পাওয়ারের উপরে এরকম পাওয়ার থাকলে এটা কি গুণ হয়ে যায়? তাহলে এখন দেখো তো, এটা কি পাওয়ারের উপর পাওয়ার আছে না, তাহলে এটাকে আমি লিখতে পারবো কি 10⁻6। তাহলে এইটার এটা কি হবে, গুণ অবস্থায় আছে, যোগ করলে কত, 10⁻0, মানে কেটে যাবে, আর দুইটা থাকবে কত, জাস্ট 4 থাকবে। বুঝে গেছে? এত জুল, জুলে বের করতে বলছে আমাদের, হ্যাঁ অপশনে আছে সি। ক্লিয়ার? চলো সামনের দিকে যাই। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জ, আচ্ছা ধারকের শক্তি, সঞ্চিত শক্তির ফর্মুলাটাকে লিখি, হাফ সি ভি স্কোয়ার। দেখো বিভব পার্থক্য যদি ফিক্স থাকে, যদি এই জিনিসটা ফিক্স থাকে, এটা যদি ফিক্সড থাকে, বলছে চার্জের সাথে সম্পর্ক কেমন। তো এখন প্রশ্ন হচ্ছে, তুমি তো সূত্র পড়ে আসছো ইউ ইকুয়ালস টু
হাফ সি ভি স্কোয়ার। এখানে চার্জ কই, কেমনে এটা নিয়ে আসবা, এইটাই হচ্ছে দেখানোর জন্য এই প্রশ্নটা অ্যাড করা। আমার এখানে কিছু না, এখানে সিউ 24-25 আসছিল, বাট আমার মেইন কাজ ছিল যে এইটা তোমাদের দেখানো। তুমি দেখো তো একটু আগে তুমি সূত্র একটা পড়ে আসছিলে, দেখো তো শুরুতে এই যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি একটা সূত্র পড়ে আসছিলে না, তো এইটা একটু এখানে দাও তো, এখানে লেখো কিউ বাই ভি, ঠিক আছে? তো এটা যদি এখানে লেখো, এটা এখানে বসাও, কি আসে দেখো, হাফ কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে কি থাকবে, হাফ কিউ ইন্টু ভি। এখন তোমার প্রশ্নে কি বলছে, প্রশ্নে কি বলছে বলো? প্রশ্নে বলছে যে এইটা ফিক্সড, এই বিভব পার্থক্য ফিক্সড, তাহলে ইউ এর সাথে এই ইউ এর সাথে কিউ, এই কিউ এর সম্পর্ক কেমন, ইউ ইউ সমানুপাতিক কিউ, ঠিক আছে? এটা কি সমানুপাতিক না? এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, ধ্রুবক আর সমান চিহ্ন উঠাই দিয়ে কি লিখলাম, সমানুপাতিক। তাহলে এই ধারকের শক্তি তার চার্জের সমানুপাতিক। বুঝা গেছে? জাস্ট এটা দেখানোর জন্য এটা তোমাদের অ্যাড করা। চলো কি আছে, হ্যাঁ এইটা, এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তোমাদের যেটা প্রবলেম হয়, তোমরা হচ্ছে দেখা যায় সবকিছু পড়ে ফেলতে চাও, তারপরে হচ্ছে দেখা যায় মানে কিছু বাদ দিতে চাও না, যে বাদ দিলে বুঝে এটাই আসে নাকি, কিন্তু তোমার তো ট্যাকটিক্যাল হইতে হবে, পড়বা তুমি সব, বাট কোন কোন টপিকে ফোকাস করতে হবে এটা ইম্পর্টেন্ট। তো আমার ক্লাসগুলো তোমরা দেখবা, এই চ্যাপ্টার আমি যদি তোমাকে পড়াইতে চাই, এই চ্যাপ্টার তুমি নিজেও যখন পড়ছো, তুমি নিজে চিন্তা করে দেখো তো, এই চ্যাপ্টারটা তুমি কতক্ষণে পড়ছো? তোমার 1 মাসের মতো 1.5 মাসের মতো সময় লাগছে, তাই না? যখন তুমি এইচএসসি তে ছিলা। কিন্তু আমি তোমাকে মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে, মানে 2-2.5 ঘন্টার ক্লাসে পুরা হচ্ছে 2টা চ্যাপ্টার শেষ করতেছি। কিভাবে? এইটার কারণ হচ্ছে তোমার যা লাগবে এখন জিএসটি তে, তোমাকে আমি সেইটা দেখাচ্ছি। এখন তো তোমাকে আমি সব কিছু দেখাবো না, যেমন দেখো আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে আসলাম, কারণ এটা তো তোমার এখন দরকার নাই। তুমি এখন এটা নিয়ে প্যারা খাওয়া কিসের জন্য? তোমার যদি জানার ইচ্ছা থাকে, তুমি অ্যাডমিশন টেস্টের পরে ভালো করে আরো অনেক বই আছে, বই পড়ে জানতে পারবা, বা ভার্সিটিতে ওঠার পরে এগুলো নিয়ে আরো পড়াশোনা করবা, ঠিক আছে? কিন্তু এখন আপাতত তোমার যেটা দরকার, তোমার সেই দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে? চলো, যেমন এই যে তোমাদের আমি বলে দিচ্ছি কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, তো ওইগুলো একটু খাতায় নোট করে রাখবা, যাতে ওইগুলো একটু বেশি তোমার চোখে পড়ে, ঠিক আছে? ধারকের সমবায় তো কয় টাইপের হইতে পারে? 2 টাইপের হইতে পারে, একটা কি শ্রেণী সমবায়, আর একটা সমান্তরাল সমবায়। তো সমবায় মানে এই দুটাই আমরা দেখে আসছি। তো ধারকের ক্ষেত্রে বিষয়টা কেমন, তো আমরা রোধটাও আগে পড়ছি, তো আমরা ছোটবেলায় রোধ পড়ে আসছি, তো রোধটাই আমাদের কাছে মনে হয় রোধটাই হচ্ছে ঠিক, আর বাকিগুলো একটু উল্টে গেছে। তো এটার ক্ষেত্রে দেখো শ্রেণীতে হইলেই দেখো এই যে এইরকম, এটা কিসের মতো, রোধের ক্ষেত্রে এটা সমান্তরালের মতো, তাই না? আর সমান্তরাল হইলে এই যে জাস্ট যোগ করলেই হয়, যেটা রোধের ক্ষেত্রে কি, রোধের ক্ষেত্রে এটা উল্টা, রোধের ক্ষেত্রে যদি সমান্তরাল হয় তাহলে এরকম, আর শ্রেণী হইলে এরকম, জাস্ট এইরকম মনে রাখবা, তাহলেই হবে। আহামরি কঠিন করে মনে রাখার কিছু নাই, ঠিক আছে? চলো এখান থেকে কিছু ম্যাথ আছে, এগুলো একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা লেখা আছে, এটা মিস করে যাচ্ছিলাম। যদি শ্রেণীতে থাকে, যদি শ্রেণীতে থাকে তাহলে প্রত্যেকটার মধ্যে দেখবা, প্রত্যেকটার মধ্যে সমান পরিমাণ চার্জ প্রবাহিত হবে, চার্জ একই থাকবে, সবগুলোতে চার্জ একই থাকবে, ঠিক আছে? যদি শ্রেণীতে থাকে সবগুলোতে চার্জ একই থাকবে, এই কথা মনে রাখবা। আর যদি সমান্তরালে থাকে তাহলে সবগুলার বিভব একই থাকবে, ঠিক আছে? এই 2টা লাইন খুব ভালো করে মনে রাখবা, কি শ্রেণীতে থাকলে চার্জ একই থাকবে, আর সমান্তরালে থাকলে বিভব এক থাকবে, ঠিক আছে? এরপরে তো তোমাদের চলতরিৎ পড়াবো, তখন তোমাদের দেখাবো এটার ক্ষেত্রে, শ্রেণীদের ক্ষেত্রে যেটা হয় আই সেম থাকে, তড়িৎ প্রবাহ সেম থাকে, সমান্তরালে ওইটার ক্ষেত্রেও তাই বিভব সেম থাকে, ঠিক আছে? চলো বিভব পার্থক্য আর কি দেখো, জিএসটি 23-24 এটা চলে আসছিল, জিএসটি 23-24 এটা বলছে, দেখো কি বলছে, এই ডান পাশের, ডান না আমি নিচে নিয়ে আসছি ডান পাশ থেকে, তুল্য ধারকত্ব কত মাইক্রোফ্যারাডে। তো তোমার কিভাবে বের করবা, বের করবা সার্কিট যেভাবে তুমি বের করছিলা ছোটবেলায় সেভাবে বের করবা। কি কি আছে এখানে দেখো, এটা যদি তুমি আঁকাও তাহলে এই যে উপরে, এই যে যদি তুমি আঁকাও তাহলে তোমার কাছে এই বিষয়গুলো কিন্তু ইজি হবে। এটা অনেকে করে কি, এটা আঁকাইতে চায় না, না আঁকাই এখান থেকে সলভ করতে চায়, যদি পারো অবশ্যই ভালো, বাট যদি কারো প্রবলেম হয় তাহলে আঁকাই করবা। আঁকানোর সময় তোমার মাথায় চলে আসবে যে কোনটা শ্রেণী আর কোনটা সমান্তরাল। যেমন দেখো আমি আঁকানোর পরে বুঝলাম এই যে এই দুটো কিসে আছে, শ্রেণীতে আছে,
তাহলে এই দুটো শ্রেণীতে যদি থাকে তাহলে এটা মান বের করে নাও। তাহলে 4 আর 4 শ্রেণীতে করলে কত হবে? তাহলে 1/c = 1/4 + 1/4, এটা করলে দেখবে আসবে হচ্ছে 2। কিভাবে করলাম তোমাদের রোধের ক্ষেত্রে ওইটা দেখাবো। যদি এইরকম সূত্র কখনো থাকে যেটা সেম দেখো তাহলে দেখবা এটার মান অর্ধেক হয়ে যাবে। জাস্ট তুমি করে দেখো, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, রোধের ক্ষেত্রেও এটা আমরা কাজে লাগাবো। তাহলে এই দুটো থেকে পাইলাম কত? এই দুটো থেকে পাইলাম হচ্ছে 2। এখন এই 2 আর এই 2 কিসে আছে? এই তিনটা সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তাহলে এটা C1 ধরলাম, তাহলে 2 সমান্তরালে কি প্লাস এই 2 2 আর 2 তিনটা মিলে কত হয়ে গেল? 6। এখন এই 6 পুরোটা থেকে পাইলাম কত? এই পুরোটা থেকে পাইছি কত? 6। আর এটাতে দেওয়া আছে কত? 3। এই 6 আর 3 কিসে আছে? শ্রেণীতে আছে। তো শ্রেণীতে থাকলে এখন করো 1/c ইকুইভ্যালেন্ট 1/6 প্লাস 1/3। এটা করে দেখো তোমরা, আস্তে ধীরে করো, সমস্যা নেই। 6 1 প্লাস 2 তাহলে আসবে কত? 3/6। তাহলে c ইকুইভ্যালেন্ট কি আসবে? এটা উল্টাই দিতে হবে, 6/3, তাই না? আসছে কত? 2। ঠিক আছে, তাহলে তুল্য ধারা কত আসছে? কত? 2। এই কনসেপ্টটা একটু ভালো করে দেখে যাবা, খুবই সহজ। জাস্ট এগুলো সলভ করা। প্রশ্ন ব্যাংকে দেখবে এগুলো কয়েকটা আছে, আমি সবচেয়ে এটাই একটু বেশি মনে আছে, ওই জন্য এটা আমি অ্যাড করছি। ঠিক আছে, আচ্ছা একটা পেজ ফাঁকা কেন? ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের শেষ আর কি, আমাদের একটা কিন্তু শেষ, স্থির তড়িৎ শেষ। এখন চলো তড়িৎ শুরু করবো আমরা। হ্যাঁ সব ঠিকঠাক আছে। হ্যাঁ চলো, এখন তাহলে আমরা শুরু করবো হচ্ছে চলতড়িৎ। একটু লিখে দিই, চলতড়িৎ। আচ্ছা, তো স্থির তড়িতে আমরা কি করছিলাম? স্থির তড়িতে আমাদের বিষয়টা ছিল হচ্ছে এমন যে স্থির তড়িতে আমরা চার্জগুলো একটা জায়গায় ফিক্সড ছিল, তাই না? ওই ফিক্স থাকা অবস্থায় চার্জের বিভব কত, চার্জ কিভাবে আদান প্রদান হচ্ছে, সরি কিভাবে বল প্রয়োগ করতেছে, ঠিক আছে, এইগুলো দেখছিলাম। এখন আমরা পড়বো এই তড়িতেরই আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি চলতড়িৎ। তো চলতড়িৎ হচ্ছে ওই আগের যে চার্জগুলো ছিল ওইটা নিয়ে আমরা কাজ করবো, বাট এখন চার্জগুলো কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হবে, চার্জগুলো চলাচল করবে। চার্জ যদি এরকম চলাচল করে তখন কেমন অবস্থা হবে এটা পড়বো আমরা এই চ্যাপ্টারে, তাই না? চলো, তো শুরুতে এটা পড়ার জন্য আমার যেটা দরকার চলতড়িতে সেটা হচ্ছে রোধ সম্পর্কে জানা দরকার। রোধটা বিষয়টা কেমন? ধরে নাও এটা একটা তার, ঠিক আছে, এটা একটা তার। তো এটা যদি একটা তার হয় তো এর মধ্যেতে যদি তুমি চার্জ পাঠাও, এর মধ্যে যদি চার্জগুলো যায় তাহলে কি অবশ্যই এর মধ্যে কি আছে? এটা একটা তার, যেহেতু এর ভেতরেও পদার্থ আছে, যদি থাকে ভেতরে গেলে কি হবে? বাধা পাবে কিছু। কিভাবে বাধা পাবে? ধাক্কা লাগবে, কারণ এর ভেতরে কি আছে? অনেকগুলো ইলেকট্রন প্রোটন এইগুলো আছে। তাহলে ভেতরে যখন যাবে এগুলো কি ধাক্কা লাগবে না? তো এই ধাক্কার ফলে যে বাধাটা পাবে, এই বাধাটার নামই হচ্ছে রোধ। ঠিক আছে, এই বাধার নামই হচ্ছে রোধ। চলো তাহলে দেখি, এই রোধটা চারটা জিনিসের উপর নির্ভর করে। রোধ কয়টা জিনিসের উপর নির্ভর করে? চারটা জিনিসের উপর নির্ভর করে। কার কার উপর? পরিবাহীর দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য লিখছে এটা, তো তোমরা বইয়ে লেখা আছে পরিবাহীর দৈর্ঘ্য, সমস্যা নাই। তাহলে এই পরিবাহী, যে পরিবাহীটা আছে তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তো ধরে নাও দৈর্ঘ্য হচ্ছে এল, এটার উপর নির্ভর করে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদ আছে না, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম এটা হচ্ছে এ, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে, এটা নিয়ে যদিও এখানে খুব বেশি আলোচনা নাই, দরকারও নাই, বাট তাপমাত্রা কম বেশি হইলেও রোধের কিন্তু কম বেশি হয়। ঠিক আছে, আচ্ছা আসবে, সমস্যা নেই। আরেকটা হচ্ছে তারের উপাদান। তারের উপাদান বিষয়টা কি, কেন? এইটা মনে করো একটা তামার তার, তো তামার তারের জন্য যেরকম বাধা হবে, একটা যদি আমি হচ্ছে ধরে নাও হচ্ছে টাংস্টেনের এখানে একটা তার দিই, তাহলে কি বাধা সেম হবে না আলাদা হবে? অবশ্যই আলাদা হবে, কারণ প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য এর বাধার পরিমাণটা আলাদা হবে। এই জন্য তারের উপাদানের উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, চলো একটু সামনে দেখি কি কি আছে। হ্যাঁ, তো এই যে ফর্মুলাটা তোমরা আগে দেখে আসছো, এটা কেমনে আসে?
যে এই রোধটা এই পরিবাহী তারের দৈর্ঘ্যের সমানুপাতিক, আর সমানুপাতিক কি ছিল? এল, দৈর্ঘ্যের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই দুটা থেকে আমাদের কি আসে এখানে? আর ইকুয়ালস টু রো এল বাই এ। এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। ঠিক আছে, আচ্ছা, আর বাকিগুলো তো তোমরা জানোই। আর এই জায়গায় একটা ফরম্যাট দেওয়া আছে, এটা আমরা নিজেরাও বের করতে পারবো, যখন বের করবো দেখবা যে কিভাবে বের করবো। সমান অনুপাত ধরে এটা বের করবা, যে R2/R1 করে বের করবো, আমরা দেখাবো, এটা দেখাবো, সমস্যা নেই। তো এটা বোঝা গেছে কি? আচ্ছা, তো এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আপেক্ষিক রোধ কিন্তু কোনো উপাদানের জন্য ফিক্সড। তোমাকে একটু আগে যেমন আমি বলছিলাম না, ওই যে উপাদানের উপর নির্ভর করে, এই জিনিসটাই সেখানে এইখানে কাজ করে। যেমন তামার জন্য আপেক্ষিক রোধ এটা একদমই ফিক্সড একটা মান। যদি তুমি লোহা নিয়ে আসো তার জন্য একটা ফিক্সড মান, টাংস্টেন নিয়ে আসো ওটার জন্য একটা ফিক্সড মান। ঠিক আছে, চলো। বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, এটা নিয়ে আলোচনা করলাম শুরুতে এই কোশ্চেন, তাও আবার জিএসটিতেই আসছিল, জিএসটি 22-23। আমি ভাবতেছিলাম যে আসছে না কি বুঝি, ওই জন্য আমি আগে আলোচনা করলাম, পরে যাতে মিস না হয়। তো বলো, আপেক্ষিক রোধ কার উপর নির্ভর করতেছে? যে এই জিনিসটা কি দিয়ে বানানো, সোনা দিয়ে বানানো, তামা দিয়ে বানানো, রূপা দিয়ে বানানো, নাকি হচ্ছে আর কি আছে, টাংস্টেন দিয়ে বানানো। তো এইটা কার উপর নির্ভর করতেছে? এটাকে ভুল লিখছে, এটা মেবি উপাদান ছিল সম্ভবত। ঠিক আছে, এটা সম্ভবত উপাদান ছিল, তোমরা এটা দেখে নিও। ঠিক আছে, তোমাদের কাছে তো প্রশ্ন ব্যাংক আছে, একটু দেখে নিও, হয়তো ভুল থাকতে পারে এখানে। আচ্ছা, চলো দেখি। আচ্ছা, এরপর রোধ যেহেতু আমরা কাজ করতেছি, রোধের শ্রেণী আর সমান্তরাল সমবায়, তো এখানে আগে একবার অ্যাড করা হয়েছে। তো শ্রেণী সমান্তরাল সমবায় নিয়ে তোমাদের কথা বলতে হচ্ছে না, যেটা বলতে হবে সেটা হচ্ছে, আমি লিখে দেই, শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ সেম থাকে, তড়িৎ প্রবাহ একই থাকে, আর সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য সেম থাকে। ঠিক আছে, আচ্ছা, এটাতে আসি, এখন সলভ করি। চলো, জাস্ট তোমাদের জানার জন্য এটা লিখে দিলাম। তো এখন এই সার্কিট সলভ করতে পারবো না এমন কেউ আছে এখানে? যদি কেউ থাকো তার খবর আছে, এই সার্কিট তুমি ছোটবেলা থেকে সলভ করে আসতেছো, দেখো তো এটা কিসে আসছে? সমান্তরালে আছে। যদি সমান্তরালে থাকে তাহলে করো, 1/r ইকুয়ালস টু কি 1/3 প্লাস 1/3 প্লাস 1/3। অনেকে এভাবেও করতে পারো, অনেকে আবার ওই যে একটু আগে আমি একটা কথা বলছিলাম যে এরকম যদি সমান মানের থাকে, তো যেই কয়টা থাকবে জাস্ট তাকে দ্বারা ভাগ। তো আমি এটা লিখে দেই যে এই আরটা হবে কি, আর প্রাইম যদি সমান মানের হয়, আর ডিভাইডেড বাই এন, যে কয়টা থাকবে যদি এটা সমান মানের হয়, সমান মানের। ঠিক আছে, তুমি এটা ডিরেক্ট বের করতে পারবা। আর প্রাইমটা কত, তাহলে রোধের মান কত, 3 আছে কয়টা, 3টা, তাহলে 1 ওহম। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 ওহম, এই 9, 1 আর 9 10, আর 10 20। এটা একদম ইজি ছিল কোশ্চেন, এটা জিএসটি 20-21 আসছিল। ঠিক আছে, কেমনে আসছে চলো দেখি, এই তো বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এইটা একটু বললো, এ ও বি এর তুল্য রোধ কত? তো এটাতে দেখো, এটাও কঠিন আহামরি কিছু না। তো এটা ঠান্ডা মাথায় একটু দেখো, এটা আসছিল 21-22 আমার সময়ে। এটাতে দেখো, এই যে এই দুটো কি দেখো তো, দুইটার প্রান্ত বিন্দু এখানে, আবার বিপরীত প্রান্ত বিন্দু এখানে, তাহলে আমি কি বলতে পারবো দুটো সমান্তরালে আছে? তাহলে এই দুটো যদি সমান্তরালে থাকে, তাহলে এই দুটো থেকে কি আসবে, যে আরটা আসবে সেটা হচ্ছে 4/2। কিভাবে করলাম, ওই যে আগে তোমাদের শিখালাম, যদি সমান মানের থাকে তাহলে সে সমান মান ডিভাইডেড বাই যে কয়টা আছে, তাহলে 2 ওহম। এখান থেকে আসলো 2 ওহম। তো 2 ওহম যদি আসে, তাহলে এখন সার্কিটটা কেমন হয়ে গেছে? এখন সার্কিটটা এমন না, দেখো তো, যে উপরে 5, এটাতে 3,
আর এই দুটো থেকে একটা আসলো, সেটা হচ্ছে 2 ওহম। তাহলে এখন বলো এইগুলা তুমি করতে পারবে না? কেমনে করবা? এই দুটো শ্রেণীতে আছে, শ্রেণীতে করলে কত হবে? তাহলে নিচে আসবে কত? 5, উপরে আছে কত? 5 এ বি, এই 3 আর 2 কত? 5। এই কাজটাই করলাম, ঠিক আছে। এখন 5 আর 5 কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে আবার ফর্মুলা বসাও। ফর্মুলা না আর কি, একদম ইজি জিনিস। 5 তাইলে ডিভাইডেড কয়টা আছে? 2টা, তাহলে 2.5। আনসার হচ্ছে 2.5। বোঝা গেছে? এভাবে ধীরে ধীরে একটা একটা করে স্টেপ করে সলভ করবো। বোঝা গেছে? চলো দেখি আর কি আছে। তড়িৎচালক শক্তি ও অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ বিষয়টা কি তাদের হয়তো জানা আছে কারো কারো, যে যখন তুমি সার্কিট দেখবা, সার্কিট অনেক সময় ছোট্ট করে এরকম দেওয়া থাকে, তো এইটা তো মেইন রোধ, ঠিক আছে, এটা হচ্ছে মেইন রোধ, এইটা হচ্ছে তড়িৎচালক শক্তি ই। আর এই যে এটার ভেতরে একটা রোধ থাকে, সেটা হচ্ছে আর। এই রোধটা কিসের? যখন তুমি ধরে নাও একটা ব্যাটারি দিয়ে তুমি একটা বর্তনী চালাচ্ছ, ঠিক আছে, তো একটা ব্যাটারি দিয়ে যদি একটা বর্তনী তুমি চালাও, তাহলে ওই ব্যাটারির ভেতরেও তো কিছু পরিমাণ খরচ হবে, কিছু পরিমাণ নষ্ট হবে, কিছু পরিমাণ রোধ আছে, বাধা আছে। ওই কিছু পরিমাণ বাধাটাকে বলা হয় কি? আর অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে। এটাকে ছোট আর দ্বারা প্রকাশ করা হয়, এটাকে কি বলা হয়? অভ্যন্তরীণ রোধ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটাই এখানে বলা আছে। তো এইটা যদি বের করতে চাও কি করতে হবে? তোমার বর্তনীর আগে কারেন্ট বের করতে হবে, করে এই যে ভি লস কেমনে বের করবা, ভোল্টেজ ডিফারেন্স কেমনে বের করতে হয়, যে বর্তনী কারেন্ট ইনটু এই রোধটা কত, এই যে দেখো এই রোধটা ইনটু বর্তনী কারেন্ট, ঠিক আছে। আর বাহ্যিক রোধ কত, যে এই রোধ ইনটু কারেন্ট, তাইলে এটা হচ্ছে একটা বাহ্যিক যে ভোল্টেজটা আছে সেটা বের করতে পারবা। আর টোটাল ই কি হবে? টোটাল ই হবে বাহিরে কত ভোল্ট যাচ্ছে, আই ইন্টু আর, প্লাস এর ভেতরে নষ্ট কতটুকু হচ্ছে, আই ইন্টু আর। এটা হচ্ছে টোটাল ই। এটা থেকে তোমরা এই যে অনেক, এইটা থেকে তোমরা সূত্র দেখো, যে সূত্রটা লেখো না, এটা থেকে কিন্তু লেখো তোমরা, এই যে আই কমন নিলে আর প্লাস আর, তাহলে আই ইকুয়ালস টু কি লেখা যায়? ই ডিভাইডেড আর প্লাস আর। এই যে সূত্রটা তোমরা লেখো, এখান থেকেই তোমরা লেখো, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে দেখাইছে এটা। তো এইটাতে আরেকটা টপিক আছে এখানে, মানে এই ম্যাথটা করতেছি আমরা, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সমবায়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। তো এইটা আমি এখানে অ্যাড করিনি, আজকের ক্লাসে আমি অ্যাড করিনি, কারণ হচ্ছে এমনিতেই ক্লাস হচ্ছে, আমি অন্তত, তোমরা হয়তো অনেকে এরকম আসো, তোমরা আমার ক্লাস দেখবা, আমার ক্লাস আমি কখনোই, এই যে তোমাকে আমি যদি এখন এই একটা একটা করে প্রশ্ন অনেকগুলা 100টা 150টা কোশ্চেন দিয়ে এই ক্লাস যদি আমি 5 ঘন্টা 6 ঘন্টা ক্লাস করি, অন্তত আমি এটা হচ্ছে পছন্দ করি না কখনোই, যে একটা 5 ঘন্টার ক্লাস তোমার কখনোই মনোযোগ থাকবে না, কখনো তুমি ওইটা ভালো মতো করতেও পারবে না। তোমার এখন যেটা দরকার, জিএসটি এর জন্য কি তোমার 5 ঘন্টা ক্লাস দরকার আছে? দরকার আছে কখন? তোমার একদম যখন তুমি শুরুতে পড়ছিলা, অ্যাডমিশনের শুরুর দিকে, তখন কিন্তু ক্লাস হয়েছে, আমি নিজেও নিছি, একদিনে 4 ঘন্টা ক্লাস আমি নিজেও নিছি, তাই না? এখন তো তোমার দরকার নাই, এখন তোমার দরকার কি? প্রিসাইজলি তোমার যতটুকু লাগবে। তো এখানে যা যা লাগবে আমি সেইগুলো অ্যাড করছি। তারপরেও যদি কারো মনে হয় যে তোমার এইটা দরকার আছে, তোমরা একটু ছাড় দিলে পাবা, চলতরিতে আমার যে ক্লাসটা আছে ওর ভেতরে গেলেই পাবো, ওইগুলোতে আমি ডিটেলসে সবকিছু বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন তাহলে এটা সলভ করি। কি বলছে? 2 ভোল্ট তড়িৎচালক শক্তির একটি কোষ 10 ওহম রোধের সঙ্গে যুক্ত আছে, যদি বিভব পার্থক্য এত ভোল্ট হয়। আচ্ছা দেখো, চিত্রটা আমি আগে আঁকাই। হ্যাঁ, এইটা হচ্ছে ই, এটা হচ্ছে আর, এইটা হচ্ছে ছোট আর, আর এটা হচ্ছে কারেন্ট যাচ্ছে ধরে নাও আই। তোমার কিসের কিসের মান দেওয়া আছে তুমি আগে বলো তো আমাকে। এই ই দেওয়া আছে কত? 2 ভোল্ট, তড়িৎচালক শক্তি 2 ভোল্ট দেওয়া আছে। বলছে যে এই যে এই রোধটা আছে, এই রোধের মান হচ্ছে 10 ওহম, এই রোধটা হচ্ছে 10 ওহম। যদি এই রোধটার বিভব পার্থক্য 1.6 ভোল্ট হয়, অভ্যন্তরীণ রোধ কত? তাহলে কি থেকে কি চাইলে হঠাৎ করে? তো দেখো, তোমাদেরকে আমি একটু আগে দেখাইছি যে এই বাহিরের যদি তোমার ভোল্টেজ দেওয়া থাকে আর বাহিরের যদি রোধটা দেওয়া থাকে, এই ভোল্টেজ, এখানকার ভোল্টেজ দেওয়া আছে, এখানে রোধ দেওয়া আছে, তাহলে তুমি কি কারেন্ট বের করতে পারবে না এখান থেকে পুরাবর্তনীর? তাহলে তুমি কি করতে পারবে? এখান থেকে তুমি লিখতে পারো ভি ইকুয়ালস টু আই আর, এখান থেকে কি করতে পারবা? এই আইটা বের করে নিতে পারবা, আই ইকুয়ালস টু ভি বাই আর।
ভি এর মান কত বলো তো? দেওয়া আছে 1.6, 1.6 না? হ্যাঁ, আর এটা দেওয়া আছে হচ্ছে 10, তাহলে কত আসে? 0.16 অ্যাম্পিয়ার। জাস্ট 10 দ্বারা ভাগ করলে দশমিকটা কি আসবে? বামে সরে আসবে। 0.16 অ্যাম্পিয়ার। তো বর্তনী কি হয়? চলতরিতে শুরুর দিকে তোমাকে আমি বলে আসছি, শ্রেণীতে যদি থাকে তাহলে কি হয়? কারেন্টের মান সেম থাকে। দেখো তো শ্রেণীতে আছে না, এই রোধটা আর অভ্যন্তরীণ রোধ, এটা সবসময় মনে রাখবা, অভ্যন্তরীণ রোধ শ্রেণীতে যুক্ত থাকে, বর্তনীর সাথে শ্রেণীতে থাকে। এটা আমি লিখেও দিচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে এটা শ্রেণীতে আছে। এখন তুমি দুইভাবে চিন্তা করতে পারো, দুইভাবে চিন্তা করতে পারো। তোমাকে আমি কি বলছিলাম, এই টোটাল ইটা কেমনে আসে? দেখো এটাতে আগে তোমাকে আমি সব দেখাই ফেলছি। এই টোটাল ইটা আসে হচ্ছে এই বাহিরের ভোল্টেজ ড্রপ আর এখানকার ভোল্টেজ ড্রপ। তো বাহিরের ভোল্টেজ ড্রপটা তো তুমি জানো, এটার মানটা তোমার কত? এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তুমি এই ভি লস্ট বের করতে পারবা না? তুমি এইটুকুতে ভোল্টেজ কত? 1.6 ভোল্ট, এটাতে 2, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? ই ইকুয়ালস টু তুমি কি জানো? ভি প্লাস ভি লস্ট। তাহলে ভি লস্ট কত? ই মাইনাস ভি। ই হচ্ছে 2, ভি হচ্ছে 1.6, 0.4 ভোল্ট। এর মধ্যে এর দুই পাশের বিভব পার্থক্য 0.4 ভোল্ট। আর এখানে যদি রোডটা আমি বের করতে চাই, কেমনে বের করবো বলো? এইটা ওই যে ভি লস্ট ইকুয়ালস টু তুমি জানো আই আর, তাহলে আই আর যদি বের করতে চাই, ভি লস্ট ডিভাইডেড বাই আই। ভি লস্ট কত বললাম? 0.4, আর এটা হচ্ছে 0.16। তাহলে কত? 4/16 থাকে, 1.6 থাকে আর কি। আচ্ছা 40/16 করি। দেখো উপরেও 100 দ্বারা গুণ করো, নিচেও 100 দ্বারা গুণ করো, কারণ দশমিকের পরে 2 ঘর আছে না, তো হিসাবে সুবিধার্থে এগুলো কিন্তু হ্যান্ড ক্যালকুলেশনে তোমার অনেক হেল্প করে। দুইটাতেই 100 দ্বারা যদি গুণ করো, উপরে থাকবে দেখো 40, নিচে থাকবে 16। এখন তুমি কাটাকাটি করো, দেখো ইজিলি হয়ে যাবে। 4 দ্বারা কাটলে না, 8 দ্বারা কাটলে ইজি ভাই, 8 দ্বারা কাটলে উপরে 5, নিচে 2, 5/2 করলে আসে 2.5। এটা আসলে এগ্রিকালচারে 24-25-এ। ঠিক আছে, চলো। চিত্রে প্রদর্শিত বর্তনীতে I2 এর মান কত? I2, হ্যাঁ এটা একটা সার্কিট এখানে দিছে, এই যে এইটার ভেতর দিয়ে কারেন্ট কত, এটার মধ্যে দিয়ে কারেন্ট কত, এটা বের করতে বলছে, তাই না? তো এটা কেমনে করবা? তো এটা দেখাই দিছি তোমাদের হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, এইটা শেখানোর জন্য যে কারেন্ট ডিভাইডার রুল তুমি কেমনে অ্যাপ্লাই করবা। তুমি আগে দেখো, তুমি যেটা করবা আগে এখানে ওই বর্তনীর ফুল কারেন্ট আগে বের করে নিবো আমি। এইগুলা কেমনে সলভ করতে হয় এগুলা ক্লাস 9-10 তোমাদের ছিল, তাও দেখাই। 12 ভোল্ট আর 12 ওহম আর 10 ওহম কিছু আছে সমান্তরাল, তাহলে এটা থেকে আগে বের করে নাও ইকুইভ্যালেন্ট রোধ কত? 1/12 প্লাস 1/10 করলে কত আসে? এখান থেকে করলে সম্ভবত আসবে কত? 60 আসবে সম্ভবত। হ্যাঁ 60 আসলে কত হয়? এখানে আসবে হচ্ছে 5 প্লাস 6, হ্যাঁ 11/60, তাহলে আর হচ্ছে 60/11। ঠিক আছে, এটা এইটুকুর রোধ। তার সাথে 20 কি আছে? শ্রেণীতে আসছে, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রোধটা কত তোমার? 20 প্লাস 60/11। ও আচ্ছা, এটা তো হচ্ছে ক্যালকুলেটর ছিল, এটা ডিউ 17-18 তো তখন ক্যালকুলেটর ছিল, এটা নিয়ে তোমাদের প্যারা খাইতে হবে না। আমি ভুল একটা ম্যাথ সিলেক্ট করে ফেলছি, এটা নিয়ে তোমাদের প্যারা খাইতে হবে না। আচ্ছা এটা তাহলে করে না দিই। তো এটাতে এই ডিউ 17-18 টাইমে তখন ক্যালকুলেটর হইতো, তো তুমি ক্যালকুলেটর ইউজ করে করবা। এটা করার তোমার দরকারও নাই, জাস্ট এমনি প্র্যাকটিস করার জন্য করবা। ক্যালকুলেটর ইউজ করতে পারবা, এটাতে ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা। ঠিক আছে, এমনিতেও করা যাবে, আমি করে দিচ্ছি, কিন্তু তোমাদের বলছি যে প্রিসাইজলি যে মান বের করতে চাও। তো দেখো এখানে কত আসবে, দেখো তো এখানে করলে আসবে, এখানে হচ্ছে 11, উপরে আসবে হচ্ছে কত? 220 প্লাস 60 মানে 280, 280/11। এটা আসলো আর এর মান। তো এখান থেকে তোমার হচ্ছে আই বের করতে হবে। আই ইকুয়ালস টু কি? ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে এই উপরে ভি বসাবা, নিচে আর ইকুইভ্যালেন্ট বসাইলে আই পাবা। এরপরে এখানে দেখা যেটা দিতে হবে সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, সেটা আমি শেখাচ্ছি। আমি এটা শেখানোর জন্য এটা অ্যাড করেছিলাম, কিন্তু সমস্যা হয়ে গেছে। কারেন্ট ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল।
কারেন্ট ডিভাইডার রুল কখন অ্যাপ্লাই করবা? অবশ্যই শুধুমাত্র সমান্তরালে ইউজ করতে পারবা। শুধুমাত্র কিসে? শুধুমাত্র সমান্তরালে ইউজ করতে পারবা। এখানে একটা রোধ আছে, এখানে একটা ধরে নাও রোধ আছে। তো এই জায়গাতে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে এখানকার রোধ R1, এখানকার রোধ কি R2, এর ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে I1, এর ভেতর দিয়ে কারেন্ট হচ্ছে I2। তোমার কি বের করতে হবে? বেশিরভাগ প্রশ্নে দেখবে তোমার কি হয়, এই I1 অথবা I2 এগুলো বের করতে বলে। যদি তুমি I1 বের করতে চাও, এখন জাস্ট ফর্মুলা দেখো, প্রমাণের সময় এখন নাই। এটা প্রমাণেও আমার আলাদা একটা ভিডিওই আছে, জাস্ট এটারই প্রমাণ করে দিয়েছিলাম আমি। আচ্ছা, I1টা যদি তুমি বের করতে চাও কি করতে হবে? নিচে আগে করবা কি, তুমি R1 + R2 যোগ করে দিবা, কোনো কাজ নাই, আগে যোগ করে দিবা। দেওয়ার পরে যদি I1 বের করতে চাও, উপরে হচ্ছে R2, আর I2 বের করতে গেলে উপরে R1 ইন্টু টোটাল যেই কারেন্ট, এই টোটাল কারেন্টটা। তাহলে বলো I2 যদি বের করতে চাও কিভাবে বের করতে হবে? উপরে তাহলে হবে R1, নিচে R1 + R2 ইন্টু I। ঠিক আছে, এটা দিয়ে তুমি বের করতে পারবো। তো আমি এটা চাইছিলাম সলভ করে দিতে, বাট এটা তো ক্যালকুলেটর লাগবে। ঠিক আছে, ওই জন্য সলভ করে দিতে পারলাম না, ওই জন্য কনসেপ্টটা দেখাই দিলাম। আচ্ছা, অ্যামিটার ভোল্টমিটার নিয়ে হালকা পাতলা জিনিসপত্র আছে। হ্যাঁ, তো অ্যামিটার আর ভোল্টমিটারটা কি? অ্যামিটার হচ্ছে বর্তনীতে কি করে? তড়িৎ প্রবাহ মাপে। অ্যামিটার কি করে? বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য ইউজ করা হয়। আর ভোল্টমিটার হচ্ছে কোনো জায়গার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবো আমরা। ঠিক আছে, কোনো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্টের দুই পাশের বিভব পার্থক্য বের করতে পারবো। তো এখানে দেখার জিনিসটা হচ্ছে, এটা তো বলে দিলাম যে তড়িৎ প্রবাহ মাপার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যামিটার সিরিজে যুক্ত করতে হয়। অ্যামিটার কিসে? শ্রেণীতে যুক্ত করতে হয়। আর ভোল্টমিটার সমান্তরালে যুক্ত করতে হয়। ঠিক আছে, ভোল্টমিটার কিসে? সমান্তরালে। তোমরা বর্তনীতে যখন দেখবা তখনও দেখবা এইগুলো, অ্যামিটারের চিহ্নটা হচ্ছে এমন, এটা হচ্ছে অ্যামিটার, আর ভোল্টমিটার হচ্ছে এই যে ভি লেখা থাকবে এরকম ভোল্টমিটার। ঠিক আছে, দেখবা যে এটা শ্রেণীতে যুক্ত আর এটা হচ্ছে সমান্তরালে যুক্ত। ঠিক আছে, হ্যাঁ, এই যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি ও তড়িৎ ক্ষমতা, এইটা নিয়ে তোমাদের 9-10 সৃজনশীলের প্রশ্ন আসতো। এইচএসসিতেও আসে, হচ্ছে কম আসে, বাট 9-10 কি আসতো যে এটা থেকে তড়িৎ ওই যে মে মাসের বিদ্যুৎ বিল হিসাব করো, এইরকম প্রশ্ন আসতো না? তো ওই টপিক আর কি এটা। তো এখানে আমাদের কি কি জানতে হবে? এই যে H = I²RT, এটা জানতে হবে। এটা যদিও তোমরা পড়েও আসছো, এটা তাপগতিবিদ্যাতেও এটা ছিল, তারপরেও বলে দিলাম আর কি। তো মেইনলি যেটা তোমাদের জানা উচিত সেটা হচ্ছে ক্ষমতা কিভাবে বের করতে, P = VI, তাই না? এখন ক্ষমতা P = আবার তুমি কি জানো? P = W/T জানো না? তো W তোমার যদি বের করতে হয়, W = PT। তো P কি এখানে? P হচ্ছে VI × T। ঠিক আছে, তো এইটা দিয়ে আমরা মেইনলি বের করতে পারবো যে P = VIT, W = ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় এই VIT এর জায়গায় তুমি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারো। কিভাবে? কারণ কি তুমি জানো কি V = IR, এটা জানো না? তো এটা যদি তুমি জানো, তাহলে এখান থেকে তুমি I এর মান একবার বসাবা, V এর মান বসায় এই যে এইগুলা ফর্মুলা পাবা। এই যে এইটা পাবা, এইটা পাবা, এইটা পাবা। বোঝা গেছে? এগুলা সবই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, আর কিছু এখানে দরকার আছে? এইগুলাই দেখানো আছে, এই যে ক্ষমতা এগুলাই দেখানো আছে। ঠিক আছে, চলো সামনের দিকে যাই। জিএসটি 24-25 আসছিল, দেখো কি প্রশ্ন। একটি 1200 ওয়াট হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো। ওই হিটারে বিদ্যুৎ প্রবাহ কত? তো তোমার কি কি আছে আগে দেখো একটু। তোমার দেওয়া আছে ক্ষমতা P এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে, সময় T দেওয়া আছে, তড়িৎ প্রবাহ চাইছে, তাই না? P = তুমি কি জানো? VI, এটা জানো না তুমি? তোমার তো তাহলে দেওয়াই আছে, P দেওয়া আছে, V দেওয়া আছে, I দেওয়া আছে, তাহলে বের করো। বারোশো 120 ভোল্ট কেটে গেলে এটাতে কাটলে দেখো থাকে হচ্ছে 10, তাহলে এটা হবে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে দেখার বিষয় হচ্ছে সময়টা কিন্তু তোমার কোনো কাজই লাগবে না, দরকার নেই তো সময় তোমার। তোমার এই দুটো দিয়ে তুমি সূত্র বের করতে পারতেছো, তাইলে এটা কোনো দরকারই নেই। এটা আসছিল কিন্তু জিএসটি 24-25-এ, এইটাই ছেলেবেলেগুলো প্রবলেমে পড়ছিল যে এটা হচ্ছে টিটা ইউজ করবে কোথায়,
ওই টি যখন ইউজ করতে গেছে তখনই ঝামেলার মধ্যে পড়ে গেছে। তো তোমার তো দরকার নাই, যতটুকু দরকার তুমি ততটুকু নিয়ে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এই যে 22-23 আসছিল জিএসটি, দেখো বিদ্যুৎ বিলের 100 ওয়াটের 5টি বাতি দিনে 8 ঘন্টা চললে মে মাসে কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হয়? তো কত কিলোওয়াট আওয়ার চাইছে না? তাহলে প্রথমে তুমি বের করে নাও, এই যে ডাব্লিউ ইকুয়ালস টু কি জানো তুমি? পিটি, তাই না? ক্ষমতা, এই যে ক্ষমতার কিলোওয়াট আর হচ্ছে আওয়ার, এই দুটো বের করতে হবে। তো পি ইকুয়ালস টু তুমি কি এখানে দেওয়া আছে 100, 5টা বাতি 100 করে করতে হবে, তাই না? প্রত্যেকটাই তো 100। আর সময়টা কি? সময় হচ্ছে 8 ঘন্টা। এটা কত? প্রতিদিনে 8 ঘন্টা, তার সাথে যেহেতু মে মাস বলছে তাহলে 31 গুণ করে দাও। এখন করো, দেখো কত আসে। এই 5 আর 8 গুণ করলে হয় 40, 40 ইন্টু 100 মানে হয় এটা 4000 ইন্টু 31 এত ওয়াট আওয়ার। এটা কিন্তু কেবল হয়েছে কি, এটা হয়েছে ওয়াট আওয়ার। এখন যদি কিলোওয়াট করতে চাও কি করতে হবে? এটাকে জাস্ট 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট লিখে দিই, তাহলে কিলোওয়াট হয়ে যাবে। তাহলে 1000 দ্বারা ভাগ করলে কত? 4, 4 ইন্টু 31, তাহলে কিলোওয়াট আওয়ার। এটাই আমার চাইছিল। তাহলে গুণ করো জাস্ট, 4 1 4, 3 4 12, 124 কিলোওয়াট আওয়ার। এই যে এটা হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাল্ব রেটিং বিষয়টা হচ্ছে কেমন, যে তোমার এইটা একটু দেখার উচিত। পি ইকুয়ালস টু, এই যে ভিআই বললাম না, তো এখান থেকে ভি ইকুয়ালস টু আবার তুমি কি জানো? আই আর। এটা বসাইলে দেখো হচ্ছে আই স্কোয়ার আই আর আসে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা আসে। আর আরেকটা আসে, যদি আই বসাও, আই মানে কি ভি বাই আর, এটা বসাইলে ভি স্কোয়ার বাই আর নামে আরেকটা ফর্মুলা আসে। এইটা হচ্ছে বাল্বের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে দেখো, এই লেখাটা বুঝতে পারলে তুমি বুঝতে পারবে বাল্ব রেটিং বিষয়টা কি। বাতির জন্য 200 ভোল্ট 400 ওয়াট বলতে বোঝায়, মনে করে একটা বাতিতে লেখা আছে 200 ভোল্ট 400 ওয়াট, তার মানে তুমি কি বুঝবা এই বাতিটা? এইটুকু পরে কি বুঝবা তুমি? যে এই বাতিটা যখন 220 ভোল্ট বিভব পার্থক্যে কানেক্ট করা হবে তখন এটা সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 40 ওয়াট পাওয়া যায়, ঠিক আছে? তো বাংলাদেশে নর্মালি কি হয়, 220 ভোল্ট দিয়ে কাজ হয়, তাই না? 220 ভোল্ট থাকে। তো আমাদের বাতিগুলো ওইভাবে রেটিং করা থাকে যে 220 ভোল্ট 50 ওয়াট, 220 ভোল্ট 100 ওয়াট। বাল্ব দেখো এগুলা 100 ওয়াটের বাল্ব, যদি এখন আর চলে না, এখন হচ্ছে তোমার এনার্জি বাল্ব, এগুলো তো 15 ওয়াট 20 ওয়াট এগুলো, তাই না? চলো, এই যে এটা ওখানে দেখাইছে যে ভি স্কোয়ার বাই আর। দেখো জিএসটিতে আসছিল, যেইউ 24-25 আসছিল, কোনো বাড়ির মেইন মিটার 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এখানে 220 ভোল্ট আছে বিভব পার্থক্য, আর তড়িৎ প্রবাহ কত? 6 অ্যাম্পিয়ার। কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপদে ব্যবহার করা যাবে? এটার জন্য তোমার আগে বের করতে হবে, দেখো যে মেইন লাইন থেকে তুমি কতটুকু ক্ষমতা পাচ্ছ, এটা তোমার আগে বের করতে হবে, ঠিক আছে? তুমি কতটুকু ক্ষমতা পাচ্ছ কিভাবে বের করবা? তুমি পি ইকুয়ালস টু ভিআই করলে কত দেখো তো, 220 ইন্টু 6 করলে কত আসে? 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, তাহলে 1320 এটা আসলো টোটাল ক্ষমতা, এত ওয়াট। একটা বাতির ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, তাহলে কতগুলো বাতি করতে পারবা? তাহলে এন সংখ্যক বাতি 1320 বাই হচ্ছে, আচ্ছা এটা কঠিন হয়ে গেল, 1320 আমার করার দরকারই ছিল না, আর কঠিন হয়ে গেল। এটা দিয়ে করলে দেখো ইজি হবে, ওয়াট না? তাহলে উপরে হচ্ছে 220 ইন্টু 6, আর নিচে ওই রকমই থাকুক, কাটাকাটি করতে আমার সুবিধা হবে। তো এই যে এটা দিয়ে কাটলে হবে 10, এই 0 0 কেটে গিয়ে থাকবে হচ্ছে 22টা। তাহলে ওই জায়গায় আমি 22টা বাতি লাগাইতে পারবো সর্বোচ্চ, ঠিক আছে? তাইলে আমি সর্বোচ্চটা ক্ষমতাটা পাবো। এই টপিক থেকে দেখো কতগুলা প্রশ্ন আমি তোমাদের সলভ করে দিলাম, একটু দেখাই তোমাকে। এইগুলা তোমরা পড়ো না, তোমরা ওই যে সার্কিট টার্কিট এইগুলো নিয়ে চিন্তে থাকো। দেখো জিএসটি 24-25, জিএসটি 22-23, জিএসটি 23-24, জিএসটি 21-22, বোঝা গেছে? আচ্ছা সেম টাইপের কোশ্চেন এটা হচ্ছে তোমাদের থাকবে, এটা কমেন্টে বলবা। সেম একই প্রবলেম, আগেরটার এটা একই প্রবলেম, সেম মেবি, হ্যাঁ সেম প্রবলেম। এটা 21-22 আসছিল, এটা 23-24 আসছিল। দেখো এই টপিক থেকে কিন্তু বারবার কোশ্চেন হয়, কমেন্টে আনসার লিখবা, লিখে দিই।
আচ্ছা, তো কোষের, আচ্ছা এটা পরে অ্যাড করা হয়েছে সম্ভবত। হ্যাঁ এই যে দেখো দেখো দেখো, আমি ভাবছিলাম অ্যাড করা হয়নি, জাস্ট এখানে অ্যাড করে দিছি। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু একটা জিনিস দেখো, এখানে দেখো। হ্যাঁ, এই চারটা একটু দেখবা যে নর্মালি হচ্ছে বের করার জন্য কি করতে হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো তড়িৎচালের শক্তি যদি শ্রেণীতে থাকে, শ্রেণীতে থাকলে কি করতে হয়, এন সংখ্যক থাকলে কি আর প্লাস আর প্লাস আর প্লাস আর এরকম করতে হয় না, এই জন্য এটা হয়ে গেছে এন আর। আর সমান্তরালে থাকলে কি বলছিলাম, একই মানের সমান্তরালে থাকলে ওটাকে কি জাস্ট ওই মান দ্বারা ভাগ করলে হয়ে যায়। তো এইটা দরকার নাই, তারপরে জাস্ট দেখো একটু ফর্মুলাগুলো দেখলে ভালো হইতো, এটা না দেখে আসলে ফর্মুলা দেখলে ভালো হইতো। হ্যাঁ ফর্মুলাগুলো দেখলে ভালো হইতো যে শ্রেণীর জন্য ফর্মুলা কেমন। তো আমি লিখে দিচ্ছি, শ্রেণীর জন্য ফর্মুলাটা ছিল এমন, I equals to E divided R plus NR। আর সমান্তরালের জন্য যদি m সংখ্যক সারি থাকে সমান মানের E divided m r plus r। ঠিক আছে, এটা হচ্ছে n সংখ্যক যদি শ্রেণী থাকে, আর এটা হচ্ছে m সংখ্যক যদি সারি থাকে, তাহলে এরকম হবে। আর মিশ্রের জন্য এটাও লেখা নেই তাই না, মিশ্রের জন্য হচ্ছে I equals to, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট এখান থেকে, আর তেমন কিছু না, এম আর প্লাস এন আর। ঠিক আছে চলো, তো এটা যদিও এটার প্রবলেম না, এটা অনেক ইজি। দেখো তো এখানে দেখো, জাস্ট বোঝার জিনিস হচ্ছে এইটুকু, এইরকম যদি থাকে এটাকে বলবো আমরা, এটা যদি দেওয়া থাকে 12 ভোল্ট, এটা 2 ভোল্ট, তো এটা কি উল্টা অবস্থায় আছে না, তো উল্টা করে থাকলে কি ওই যে কারশফের সূত্র দিয়ে কি করবা তোমরা, এটা কি বাদ চলে যাবে, যে থাকবে কি এটা হয়ে যাবে 10 ভোল্ট, জাস্ট এইটাই। এখানে বাকি সব কিছুতে সেম। এখানে এটা কিসে আছে, 2 আর 2 কিসে আছে, সমান্তরালে, 2 আর 2 করলে এখান থেকে আসবে 1, আর এখান থেকে আছে 4, তাহলে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে এখানে হচ্ছে 5 ওহম। কিভাবে আসলো আবারও বলি, এই 2 আর 2 কিসে আছে, সমান্তরালে, সমান্তরালে থাকলে তাদের কি যাই কয়টা থাকবে সেটাতে মান দ্বারা ভাগ করলেই হয়ে যায়, তাহলে 1 ওহম। আর তার সাথে 4 কি আছে শ্রেণীতে, 4 এর 1 5, আর এখান থেকে পেলাম 10, তাহলে I ইকুয়ালস টু কি V বাই আর ইকুইভ্যালেন্ট কত 10/5, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। হ্যাঁ আছে না, দেখো এটা আসছিল জিএসটি 23-24, কঠিন কিন্তু না, সহজগুলাই আসতেছে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে জিএসটিতে এখন আমি তেমন প্রশ্ন আসতে দেখিনি, বাট হুইটস্টোন ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কি জানতে হবে তোমার, যদি সাম্যাবস্থায় থাকে, সাম্যাবস্থায় থাকলে এই যে গ্যালভানোমিটার, এই যে এটার ভিতর দিয়ে কোনো কারেন্ট পাস হয় না, আয়ের মান হয় 0। ঠিক আছে, এটা একটা কথা জানতে হবে। তো এখান থেকে মেইনলি যে প্রবলেমগুলো অন্যান্য ভার্সিটিতে আসে, এখানে অ্যাড করা নাই, অন্যান্য ভার্সিটিতে আসে, সেটা হচ্ছে চারটার মানই দেওয়া থাকবে, তোমার চারটার মানই দেওয়া থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো চারটার মানই দিয়ে তোমাকে বলবে যে চতুর্থ বাহুতে কি করলে এটা সাম্যাবস্থায় থাকবে। তো তখন তুমি যে কাজটা করবা, যে বাকি তিনটাকে ফিক্স ধরে নিবা, নিয়ে চতুর্থ বাহুটা তুমি বের করবা, যা থাকে থাকুক, তুমি চতুর্থটা আবার বের করে নিবা। বের করে নেওয়ার পরে যদি তুমি দেখো তোমার যে মান বের হয়েছে সেটা থেকে এটা বেশি, তাহলে কি তোমার কমাইতে হবে। এখানে বেশি দেওয়া আছে, তোমার কম লাগবে, ধরে নাও এখানে দেওয়া আছে 20, কিন্তু তুমি ক্যালকুলেশন করে বের করছো 10, তাহলে তোমার কি কমাইতে হবে। কমাইতে গেলে সমান্তরাল ইউজ করতে হবে, এখানে লেখা আছে। যদি কমাইতে চাও তাহলে এই দেখো সমান্তরাল ইউজ করতে হবে। আর যদি এমন হয় যে এখানে আছে 20 কিন্তু তোমার ম্যাথ করে বের হয়েছে 30, তাহলে আরো কি করতে হবে, জাস্ট 10 শ্রেণীতে অ্যাড করতে হবে। এই জিনিসটা একটু এখানে দেখে নিবা, ঠিক আছে। এটা এর আগেও আমি সবগুলা ক্লাসে দেখাইছি, চলতে যতগুলো ক্লাস হয়েছে সবগুলোতে আমি দেখাইছি। যদিও এটা আসেনি পরীক্ষায় জিএসটিতে এখনো, বাট তাও তুমি একটু ভালো করে দেখে রাখবা। বোঝা গেছে, এই টাইপের প্রবলেম আছে, তুমি প্রশ্ন ব্যাংকে সলভ করতে পারো। তাহলে যদি কোনো প্রবলেমে পড়ো এটা নিয়ে আমাকে নক দিবা, হয় মেসেঞ্জারে অথবা টেলিগ্রামে, ঠিক আছে। দেখি আর কি আছে, চলো। এই যে প্রশ্ন আসছে দেখো, জিএসটি 24-25-এ একদম বেসিক একটা কোশ্চেন আসছে, সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কত, কত 0। তো এই টপিক থেকে যেহেতু গত বছর কোশ্চেন হয়েছে, তো আমার কেন জানি মনে হচ্ছে ওই টাইপের একটা কোশ্চেন আসতে পারে। তো তোমরা ওইটা খুব ভালো করে একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা আমি ওইটা দেই, এরকম একটা ম্যাথ দেই।
HW এরকম একটা ম্যাথ দিয়ে আমার কেন জানি মনে হচ্ছে তোমরা এটা করে আমাকে হচ্ছে দেখাবা। এই কোশ্চেনটা তোমরা যারা ইউটিউবে ক্লাস করবা তারা কমেন্ট আনসার বলবা, আর যারা আমাকে পার্সোনালি এমনিতেও নর্মালি নক দাও বা এমনিতেও যারা নতুন আছে তারাও দিতে পারো। অনেকে এই প্রবলেম ফেস করলে টেলিগ্রামে অথবা মেসেঞ্জারে নক দেয়। আমার টেলিগ্রাম, যারা টেলিগ্রাম গ্রুপে আছে তারা তো দেখবাই আমার টেলিগ্রাম আইডি, আর না হলে তো ওই ফেসবুক থেকেও দেখবা, আমার ফেসবুক আইডিও পেয়ে যাবা এই মেসেজ গ্রুপ থেকে। তো এইটা তোমরা যদি পারো খুবই ভালো, কারণ এটা আমার কেন জানি মনে হচ্ছে এটা আসতে পারে। তাহলে এটা সলভ করে আমাকে তোমরা হচ্ছে আনসারটা বলবো, হয় কমেন্টটা অথবা হচ্ছে আমাকে ইনবক্সে বলবো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের স্থির তড়িৎ আর চলতড়িৎ। এখানে হিউজ বড় বড় দুইটা চ্যাপ্টার, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের প্রিসাইজলি যতটুকু তোমাদের জিএসটির জন্য দরকার জাস্ট সেইগুলো আলাদা করে তোমাদের বোঝানো, ঠিক আছে? রমজান মাস, এখন হচ্ছে বিকাল টাইম, এই হচ্ছে ক্লাস রেকর্ড করতেছি তোমাদের হচ্ছে এটা এই একটু পরে এটা হয়তো দিয়ে দেওয়া হবে। তো তোমরা ক্লাসটা একটু করবা, আর স্লাইডও যখন দিয়ে দেওয়া হবে স্লাইডটা ভালো করে দেখবা। এরপরে তোমাদের ওই যে প্রতিদিন যা বলি আমি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো করে দেখবা, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের কাজ। ভালো থাকো তোমরা তাইলে, আর ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।